আজ প্রায় 5 বছর পর বাড়ি ফিরছি। এই 5 বছরে মাত্র 3 বার দেশে আসার সুযোগ হয়েছে, কিন্তু এবার পড়াশোনা শেষ করে একেবারে চলে এসেছি। বিমানবন্দর থেকে নেমে সরাসরি রিক্সা নিলাম। চারদিকে অনেক পরিবর্তন হয়েছে। আগে চারপাশে ছিল খেলার মাঠ, ফসলের মাঠ, আর এখন শুধু বিল্ডিং আর বিল্ডিং। পরিচয়টা দিচ্ছি, আমি সানি। বিদেশ থেকে ডাক্তারি পড়া শেষ করে দেশে আসলাম। বাসায় বাবা, মা, বড় বোন আর একটা ছোট বোন। বাবা পেশায় একজন বড় ব্যবসায়ী আর মা গৃহিণী। বাকি সব পরে বলবো। বাসায় এসে পড়েছে, এখন যাই। চাচা, ভাড়া কত হয়েছে? 200। চাচাকে ভাড়া দিয়ে আমি ভেতরে আসলাম। ঘরের দরজা লাগানো। কলিং বেল দেওয়ার কিছুক্ষণ পর দরজা খুলে আম্মু বের হলেন। আরে সানি, তুই হঠাৎ? ভাবলাম তোমাদের একটা সারপ্রাইজ দেই, তাই না বলেই চলে আসলাম। এভাবে কেউ সারপ্রাইজ দেয়? কথাটা বলে আম্মু আঁচলে চোখ মুছলেন। আম্মু, কান্না করছো কেন? কি আজব? এটা তুই বুঝবি না, এটা সুখের কান্না বলে আম্মু আমায় জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর আমি আম্মুকে ছেড়ে দিলাম। বাইরেই দাঁড়িয়ে থাকবো নাকি? আয় আয়, ভেতরে আয়। আমি ভেতরে সে সোফায় গাটা এলিয়ে দিলাম। একটু পানি দাও তো আম্মু। আম্মু পানি আনতে চলে গেলেন। কিছুক্ষণ পর পানি এনে দিলেন। আমি এক নাগারে পানিটুকু খেয়ে নিলাম। আম্মু, আব্বু আর হিয়া কই? তোর আব্বু অফিসে আর হিয়া কলেজে। হিয়া আমার ছোট বোন। ও, হিয়াকে বলো না যে আমি আসছি। কেন? কয়েকদিন থেকে শুধু বলেছে ভাইয়া আসে না কেন? ভাইয়া কি আমারে ভুলে গেল নাকি? আরো কত প্রশ্ন। হিয়াকে সারপ্রাইজ দিব তাই। আচ্ছা আম্মু, আমি ফ্রেশ হয়ে আসছি বলে আমি আমার রুমে চলে আসলাম। আমার রুমে এসে তো অবাক, এটা কার রুম? ভুল করে অন্য রুমে চলে আসলাম নাকি? আমার রুমটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে কে? হিয়া তো কোনোদিনই আমার রুম গুছিয়ে রাখে না। রুমে এসে ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি আম্মু টেবিলে খাবার দিচ্ছে। আম্মু বলল, হিয়া আসছে? ওর রুমেই আছে। আচ্ছা মা, তুমি খাবার দিতে থাকো, আমি ওকে একটু মজা দেখে আসছি বলে হিয়ার রুমে আসলাম। এসে দেখি হিয়া অপরদিকে হয়ে বই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ঠং, জীবনে বই নিয়ে বসে না, আর এখন দুপুরবেলা বই নিয়ে বসে আছে, আবার বোরকা পরা। এটা কি সত্যি হিয়া নাকি অন্য কেউ? দূর, হিয়া ছাড়া আর কে হবে? আমি পেছন থেকে আস্তে আস্তে করে গিয়ে হিয়ার চোখ ধরে ফেললাম। কে কে? হিয়ার কণ্ঠ চেঞ্জ হলো কিভাবে? হয়তো অনেকদিন ওর ভয়েস শুনিনি, তাই এমন লাগছে। বলতো আমি কে? আপনি কে? আমি কিভাবে বলবো? আমার চোখ ছাড়ুন। বলতে না পারলে ছাড়বই না। আপনি কে বলুন তো? আপনি হয়তো ভুল করছেন। আপনি যাকে মনে করেছেন আসলে আমি সে না। মানে? কথাটা বলে আমি চোখ ছেড়ে দিলাম। সাথে সাথে মেয়েটা ঘুরে দাঁড়ালো। আমি তো দেখার সাথে সাথে 420 ভোল্টের শক খেলাম। মুখটাও ঢাকা। এই তো হিয়া হতেই পারে না। মেয়েটা বলল, কে আপনি? আর এই ঘরে কি করছেন? আমি বললাম, আমি কে মানে? আর আপনি কে? এমন সময় ওয়াশরুম থেকে হিয়া বের হয়ে এলো। আরে ভাইয়া, তুই কখন এলি বলে আমাকে জড়িয়ে ধরলো। এই তো আপু, সকালে আসলাম। কেমন আছিস তুই? ভালোই। তুই আসবি আর আমায় একবার জানালি না? তুই অনেক খারাপ রে ভাইয়া। আচ্ছা ছোট আপু, আমি সরি, এই কান ধরেছি, আর এমন হবে না বলে আমি 2 হাতে কান ধরলাম। আমার কান ধরা দেখে মেয়েটা হাসছে। ছোট আপু, এটা কে রে? আর আপনি হাসছেন কেন? থাক, আর কান ধরতে হবে না ভাইয়া। ওর নাম পায়েল, আমাদের বাসায় কাজ করে। আর পায়েল, ইনি হলেন আমার একমাত্র কিউট ভাইয়া সানি। বিদেশে ডাক্তারি পড়া শেষ করে আজ দেশে ফিরল। এমন সময় আম্মু ঘরে ঢুকলেন। পায়েল, হিয়া, তোরা খেতে আয়। আসছি ভাইয়া, চল খেয়ে জমিয়ে আড্ডা দেব। আচ্ছা ছোট আপু বলে হিয়া চলে গেল। হিয়ার পিছু পিছু পায়েলও চলে যেতে লাগলো। আই এম সরি। আপনি কেন সরি বলছেন? আসলে আমি বুঝতে পারিনি। ইটস ওকে, চলুন খেতে যাই। এরপর আমি আর পায়েল নিচে আসলাম। আম্মু, হিয়া আর আমি খেতে বসলাম। পায়েল খাবার বেড়ে দিচ্ছে। আপনি খাবেন না? পায়েল আমার কথায় কোনো উত্তর দিল না। সানি, পায়েল পরে খাবে, তোরা খেয়ে নে। ওনার বাসা কই? তোর আব্বুর দুঃসম্পর্কের ভাগ্নে হয়। তোর দাদু বাড়ির পেছনে যে বাসাটা আছে সেটাই তাদের বাসা। কয়েকদিন আগে ওর বাবা মারা গেছে, তাই পরিবারের খরচ চালাতে পায়েল এখানে কাজ করে। কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো। নিয়তি বড়ই কঠিন। আমরা খাওয়া দাওয়া করে উঠে পড়ার পর পায়েল সব পরিষ্কার করে খেয়ে উঠল। আমি আমার রুমে এসে শুয়ে শুয়ে বই পড়ছি। এমন সময় হিয়া আসলো। হিয়া বলল, ভাইয়া আসি? আয়। হিয়া আমার পাশে বসলো। তোর লেখাপড়া কেমন চলছে রে হিয়া? ভালোই ভাইয়া। আচ্ছা ভাইয়া, তোর কি ডাক্তারি পড়া শেষ নাকি আবার চলে যাবে? না রে, আর যাব না, একদম শেষ করে একেবারে চলে এসেছি। তুই তখন পায়েলরে কি করেছিলি? আর বলিস না, ভাবছি তোরে সারপ্রাইজ দেব, তাই পেছন থেকে চোখ চেপে ধরেছিলাম। কিছুক্ষণ পর দেখি তুই ওয়াশরুম থেকে বের হচ্ছিস। তখন বুঝতে পারি সেটা তুই না। নিজের বোনের কণ্ঠ শুনে বুঝতে পারিসনি, বলদ? আরে বোন, আমি কি জানতাম নাকি যে বাসায় তুই ছাড়া আরও কেউ আছে? তাছাড়া আম্মু তো কিছু বলে নাই। আচ্ছা এখন বল, তোর জয়েনিং কবে? 1 সপ্তাহ সময় আছে। আচ্ছা, আব্বু আসছে? না, আব্বু আসতে আরো লেট হবে। ছাদে যাবি? আচ্ছা তুই যা, আমি আসছি। ওকে। হিয়া চলে গেল। আমি বইটা টেবিলে রেখে ছাদে আসলাম। হিয়া একপাশে দাঁড়িয়ে আছে আর পায়েল ফুলের টবে পানি দিচ্ছে। হিয়া, বড় আপুর খবর কি রে? আব্বুকে বলিসনি যে আমি আসছি? পেছন থেকে বললাম, বলেছি, বিকেলে আসবো। চা খাবি? হিয়া আমার দিকে ঘুরে তাকালো। খাওয়া যেতে পারে, কিন্তু বানাবে কে? এই পায়েল, আমাদের জন্য চা করে নিয়ে আয়। পায়েলকে হিয়া বলল, আচ্ছা আপু বলে পায়েল পানির ঝাড়টা রেখে চা বানাতে চলে গেল। বড়ই অদ্ভুত মেয়েটা।
হিয়া, উনি কি সবসময় এরকম বোরকা পরেই থাকে? সব সময়। বাসায় কাজের লোক থাকে সব সময়, তাই কাজের জন্য তাদের সামনে যেতে হয়, সেজন্য বোরকা পরেই থাকে। যখন ওর রুমে থাকে তখন সাধারণভাবেই থাকে। কতদিন হলো এখানে কাজ করছে? প্রায় 2 বছর। তুই লাস্ট যখন এসেছিলি তার কয়েকদিন পরেই আব্বু গ্রাম থেকে ওকে নিয়ে আসেন। এমন সময় পায়েল চায়ের ট্রে নিয়ে আসে। হিয়া আপু, চা। আচ্ছা দে। হিয়ার হাতে ট্রেটা দিয়ে পায়েল আবার নিজের কাজে মন দিল। আমি আর হিয়া চা খাচ্ছি। ওয়াও, হিয়ার চাটা তো অনেক স্বাদ হয়েছে। পায়েল চাটা খুব ভালো বানায়, তার জন্য আব্বু ওকে রেখে দিয়েছে। শুধু চাই না, সবকিছুই খুব মজা করে রান্না করতে পারে। দুপুরে যে খাবার খেলাম, তাহলে কি সেটা পায়েল রান্না করেছিল? অনেক মজার মজার রান্নাও জানে। আমি পেছনে এক পলক তাকালাম, মেয়েটা কাজ করে যাচ্ছে। আচ্ছা পায়েল, কি লেখাপড়া করছে? গ্রামের একটা মাদ্রাসা থেকে হাফেজা পাশ করেছে, তারপর সেখানে একটা স্কুল থেকে এসএসসি পাশ করে, কিন্তু 2 বছর আগে লেখাপড়া ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে কেন? তোর সাথে কলেজে ভর্তি হলেই তো পারতো। আমরা বলেছিলাম, কিন্তু বড় আপুর জন্য আব্বু আম্মু ভর্তি করাতে চায় না। এতদিন আমার সাথেই থাকতো। আচ্ছা, আব্বু আসলে আমি আলাপ করবো। তোর পরীক্ষা কবে? আর 2 মাস আছে। ভাইয়া, আমি কিছু পড়ি নাই, আগের মতো গাধাই আছে এখনো। আমি তো জানি তুই গাথি। নে, কাপটা ধর। পায়েল কাপগুলো নিয়ে যা, আর তুই এখন এখান থেকে যা, আর পানি দিতে হবে না, রান্নাবান্না করে ফেল। পায়েল কোনো কথা না বলে চুপচাপ কাপগুলো নিয়ে চলে গেল নিচে। ভাইয়া, তুই যেখানে ছিলি সেখানে খুব ঠান্ডা, তাই না? খুব বেশি ঠান্ডা না, তবে সবসময় শীতের কাপড় পরেই থাকতে হয়। চল নিচে যাই, আব্বু এসে পড়বে। আমি আর হিয়া নিচে আসলাম, এসে সোফায় বসে কার্টুন দেখছি। এমন সময় আব্বু আসলো। আরে আমার ডাক্তার ছেলে, কখন আসলি? আমি তো সেই সকালে আসছি, তোমারই তো কোনো খবর নাই। সারাদিন শুধু ব্যবসা নিয়ে পড়ে থাকো। দাঁড়া, তোর সাথে পরে কথা বলছি। আজ অনেক চাপ গেছে, তাই খুব ক্লান্ত লাগছে। এই পায়েল, আমাকে একটু পানি খাওয়াতো। পায়েলকে উদ্দেশ্য করে আব্বু বলল। তারপর বলল, একেবারে আইসা পড়ছস নাকি আবার যেতে হবে? না, আর যাব না, একদম কমপ্লিট। এখন থেকে দেশেই রোগী দেখতে পারবো। আব্বু, তোমার সাথে আমার কিছু কথা আছে, রাতে খাওয়ার সময় বলবো। আচ্ছা। পায়েল পানি এনে আব্বুকে দিয়ে আবার চলে গেল। আব্বু পানি খেয়ে আমার পাশে বসলেন। বসে আম্মুকে বললেন, মায়া আসে নাই? না, ফোন করেছিলাম, বললো জামাইকে নিয়ে রাতে আসবে। আচ্ছা আব্বু, তুমি ফ্রেশ হও, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। অনেকদিন এলাকার পরিবেশটা দেখি না। আচ্ছা যা, হিয়াকেও সাথে নিয়ে যা। আচ্ছা ছোট আব্বু, চল। আমি আর হিয়া গাড়ি নিয়ে বের হলাম। এই বিকেলবেলা কই যাবি? বিকেলেই তো ভালো। আচ্ছা, এদিকে কাছাকাছি কোনো পার্ক বা ঘোরাঘুরি কোনো জায়গা আছে? সামনে কিছু দূর যেতে একটা পার্ক আছে, চল তাহলে সেখানে যাই। আমি আর হিয়া সেখানে গেলাম। পার্কটা মোটামুটি ভালোই। গাড়িটা পার্ক করে একটা বেঞ্চে গিয়ে বসলাম। ভাইয়া, ফুচকা নিয়ে আয় তো। ফুচকা খাওয়া ভালো না, ফুচকা খেলে দাঁত পড়ে যায়। পড়ুক, তুই নিয়ে আয়। হিয়াকে বসিয়ে রেখে আমি ফুচকাওয়ালার কাছে আসলাম। কাছে গিয়ে দেখি একটা লোকের সাথে চাপাচাপি করছে। কি হয়েছে চাচা? দেখেন বাবা, ফুচকা 25 টাকা প্লেট। উনি 3 প্লেট ফুচকা নিয়ে 50 টাকা দিচ্ছেন। কোথায় আছে 50 টাকা প্লেট? আমি 10 টাকা প্লেট ধরে 10 টাকা কম দিয়েছি। নিলে নেবেন, না হলে নাই। আরে ভাই, আপনি কি করেন? কলেজের টিচার। কেন? তাহলে তো মোটামুটি বড় লোক, মাত্র 25 টাকার জন্য এমন ব্যবহার করছেন। আপনি তো ফকিরের চেয়েও বেশি ফকির। হাজার হাজার টাকা বেতন পেয়েও অন্যকে 25 টাকা দিতে গায়ে বাজে আপনার। আমার কথাতে লোকটা লজ্জা পেয়ে 75 টাকা দিয়েই সেখান থেকে চলে গেলেন। বাবা, তোমাকে ধন্যবাদ বাবা। ঠিক আছে চাচা, আমাকে 1 প্লেট ফুচকা দেন। আচ্ছা, তুমি একটু বসো। আমি অমনিভাবে দাঁড়িয়ে রইলাম। ফুচকা বানানো শেষ হলে হিয়ার কাছে আসলাম। এই নে তোর ফুচকা। 1 প্লেট কেন, তুই খাবি না? না রে আপু, আমার এসব খেতে ভালো লাগে না, তুই খা। হিয়া রাক্ষসের মতো ফুচকা খাচ্ছে। আরে আস্তে খা, নয়তো গলায় আটকে যাবে। না রে ভাইয়া, আমার ফুচকা খেয়ে অভ্যাস আছে। তুই গিয়ে পানি নিয়ে আয়, ততক্ষণে আমি এগুলো সাবার করি। আচ্ছা, আস্তে আস্তে খা। আমি চাচার থেকে পানি আনলাম। এরই মধ্যে হিয়ার ফুচকা খাওয়া শেষ। অনেক আগেই বাসায় চল, আব্বু ফোন দিয়েছিল, মায়া আপু আসছে। এই তুই একটু দাঁড়া, আমি আসছি বলে আমি ফুচকার খালি প্লেটটা নিয়ে চাচার কাছে আসলাম। বাবা, আর কিছু লাগবে? আপনার প্লেটটা। আমাকে আরো 3 প্লেট ফুচকা প্যাক করে দেন। আচ্ছা। কিছুক্ষণ পর চাচা আরো 3 প্লেট প্যাক করে দিলেন। সেগুলো নিয়ে হিয়াকে বললাম, হিয়া চল। কিরে, তোর হাতেগুলো কি? ফুচকা বাসার জন্য নিলাম। বাসায় তো আর কেউ ফুচকা খায় না, শুধুমাত্র আপু আর আমি আর পায়েল ছাড়া। আপু, তুই আর পায়েলের জন্য। এখন চল। এরপর আমরা বাসায় চলে আসি। হিয়া নেমে চলে যায়। আমি গাড়ি পার্ক করে ভেতরে আসলাম। এসে দেখি আপু, দুলাভাই। সানি, কেমন আছিস? এই তো আপু, ভালো। তুমি কেমন আছো? দুলাভাই কেমন আছেন? আমরাও ভালো আছি। আবার চলে যাবি কবে? দুলাভাই জিজ্ঞেস করলো। আর যাব না, এবার একদম শেষ করে এসেছি। তাই? তাহলে তো কয়েকদিনের মধ্যে জয়েন করবি। তোমাদের খবর কি? বাসার সবাই ভালো আছে?
আমাদের খবর নিয়ে কি করবি? আসার পর একটা বারো ফোন দিতে পারিসনি? আরে না আপু, আমরা আসার সময় কাউকে জানাইনি, আর এখন একটু বাইরে গিয়েছিলাম হিয়াকে নিয়ে। আচ্ছা, তোমাদের জন্য ফুচকা এনেছি। এরপর আমি ফুচকাগুলো আপুর কাছে দিলাম। ফুচকা আমি আর হিয়া খাই। এখানে আর এক প্যাক কার জন্য? একটা তোমার, একটা হিয়ার, আর একটা পায়েলের জন্য। আরে পায়েলের জন্য মানে? পায়েল ফুচকা খায় না, আর খেলেই বাকি। কাজের লোকের ফুচকা খেতে হয় না? কি বলো আপু এগুলা? পায়েল কাজের লোক হলেই ওর ফুচকা খেতে ইচ্ছা করে না? এটা কেমন কথা? আচ্ছা আমি খাবো, দাও। এমন সময় হিয়া আসলো। এসে আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে আছে। কিছু বলতে যাবে তখন আমি ইশারায় না করলাম। তুই ফুচকা খাবি মানে? তুই তো কখনোই ফুচকা খেতি না। আগে খেতাম না, এখন খাই, বলে একটা প্যাক আমি নিয়ে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে পায়েলের রুমে যেতে লাগলাম। হঠাৎ পায়েলের রুমের জানালায় আমার চোখ পড়ল। পায়েল নামাজ পড়ছে, আর আমি সেখানে না দাঁড়িয়ে আমার রুমে চলে আসলাম। ফুচকার প্যাকেটটা টেবিলে রেখে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আম্মু এসে আমার খাবারের জন্য রেখে চলে গেলেন। আমিও আম্মুর পিছু পিছুই আসলাম। আপু, দুলাভাই, আম্মু, হিয়া সবাই খেতে বসে গেছে, কিন্তু আব্বু ছাড়া। পায়েল খাবার বেড়ে দিচ্ছে। সারাদিনে একবারের জন্য বোরকা খুলেনি। ভাই আয়, তোর জন্য আজ স্পেশাল রান্না। তাই নাকি? তা আমাকে রেখে খেতে বসে গেছিস কেন? ভাবলাম এত খাবার তুই একা খেয়ে শেষ করতে পারবি না, তাই আগে খেয়ে কিছু কমিয়ে দিচ্ছি। শয়তান বোন আমার। আব্বু কই? বাইরে গেছে। একটা চেয়ার টেনে আমি বসলাম। পায়েল আমার থালাতেও ভাত তরকারি বেড়ে দিল। আপনি খাবেন না? আমি পায়েলকে বললাম। পায়েল কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে মাথা নেড়ে না সূচক জবাব দিয়ে অন্যদিকে চলে গেল। আমিও খাওয়ায় মনোযোগ দিলাম। হঠাৎ টেবিলে থাকা গ্লাসটা পায়েলের হাত লেগে পড়ে গেল। গ্লাসের পানি সম্পূর্ণ গিয়ে পড়ল মায়া আপুর ওপরে। শয়তান মেয়ে, এটা কি করলি? আমার এত সুন্দর শাড়িটা ভিজিয়ে দিলি। কথাটা বলে আপু পায়েলকে একটা চড় মারল। আমার চোখের সামনে থেকে সর। আপুর কথা পায়েল সেখানে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমরা সবাই হতবাক হয়ে গেলাম। তুই পায়েলের গায়ে হাত তুলি কেন? আম্মু বলল। আপু বলল, দেখলে না আমার শাড়িটা নষ্ট করে দিল, তাই বলে তুই ওর গায়ে হাত তুলবি? তুলবো, দরকার হলে মারবো। আর পায়েল, তোকেও বলছি, কাজের সময় মনোযোগ দিয়ে কাজ করবি। এখন তুই ঘরে যা, আমরা খাওয়া শেষ করি, তারপর তুই খেয়ে নিস। কথাটা শুনে পায়েল চলে গেল। আমিও খাওয়া শেষ করে আমার রুমে এসে বললাম। আপুর কাজটা এখনও আমার চোখে ভাসছে। প্রথম দিনই পায়েলের প্রতি আপুর এমন ব্যবহার দেখলাম, বাকি দিন তো পড়ে আছে। আমি কিছুক্ষণ পর রুম থেকে ডাইনিং রুমে আসলাম। এসে দেখি পায়েল খাচ্ছে। উল্টো দিকে থাকায় ওর চেহারাটা দেখতে পেলাম না, তাই ছাদে চলে আসলাম। আজ আকাশে খুব সুন্দর চাঁদ উঠেছে। আমি কিছুক্ষণ পর ছাদ থেকে নেমে ফুচকাগুলো নিয়ে পায়েলের কাছে আসলাম, কিন্তু দরজা লাগানো, তাই কয়েকটা টোকা দিয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর পায়েল দরজা খুললেন। অবশ্য আমি উল্টো দিকে মুখ করেছিলাম। ভাইয়া আপনি এখানে? আপনার জন্য বিকেলে ফুচকাগুলো এনেছিলাম। ফুচকাগুলো দিয়ে বললাম। পায়েল আর কোনো কথা না বলে ফুচকাগুলো নিয়ে ভিতরে চলে গেল। বুঝলাম ফুচকা পায়েলের অনেক পছন্দ। আমিও সেখান থেকে রুমে চলে আসলাম। পরদিন সকালবেলা খুব ভোরে আমার ঘুম ভাঙলো। ব্রাশ করতে করতে ছাদে চলে আসলাম। পায়েলের রুমের কাছে আসতেই সেখানে দাঁড়িয়ে গেলাম। পায়েলের রুম থেকে কোরআন পড়ার সুমধুর সুর ভেসে আসছে। আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতে লাগলাম। এতটাই মুগ্ধ হয়ে শুনছিলাম যা বলে বোঝানো যাবে না। পায়েল কোরআন পড়া শেষ করে রান্নাঘরের দিকে চলে গেল। আমিও ছাদে চলে আসলাম। ব্রাশ করা শেষ করে নিচে নামতে যাব, তখন পেছনে দেখি পায়েল দাঁড়িয়ে আছে, হাতে চা। আপনি এখানে? হিয়া আপু বলল আপনাকে চা দিতে। ঘরে গিয়ে দেখি আপনি নাই, তাই এখানে আসলাম। এই নিন আপনার চা। চাটা আমার হাতে দিয়ে পায়েল চলে গেল। ফ্রেশ না হয়ে তো আর চা খাওয়া যায় না। চাটা হাতে নিয়ে নিচে আসলাম। ফ্রেশ হয়ে চাটা মুখে দিলাম। আহ, অসাধারণ চা। অবশ্য ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে। পায়েলের হাতে মনে হয় জাদু আছে। চাটা শেষ করে কাপটা টেবিলে রেখে আসলাম। পায়েলকে দেখলাম রান্না করছে। কিছুক্ষণ পর হিয়া আমার রুমে আসলো। ভাইয়া আসতে পারি? ছোট আপু আয়, কি করিস? এই তো বসে আছি। কিছু বলবি? আমায় এই পড়াটা বুঝিয়ে দে তো, বুঝতে পারছি না। আচ্ছা দে। খাতাটা হাতে নিয়ে হিয়াকে বোঝাতে লাগলাম। কিরে, বুঝতে পারছিস নাকি? একদম জলের মতো, থ্যাঙ্কস, বলে হিয়া চলে গেল। আমি বসে বসে একটা বই পড়ছি, তখন পায়েল আমার দরজায়। ভাইয়া, স্যার ম্যাম আপনাকে খেতে ডাকছে, আপনি যান, আমি আসছি। পায়েল চলে যাওয়ার পর বইটা রেখে আমিও খেতে আসলাম। খাওয়া শেষ করে সবাই মিলে বসলাম টিভি দেখতে। আব্বু, কাল কই গিয়েছিলা? তোর রাহাত আঙ্কেলের বাসায় গিয়েছিলাম। রোদেলা তোরে যেতে বলেছে। রোদেলা আসছে নাকি? ওর কোর্স শেষ নাকি? তোর সাথেই মনে হয় কাল দেখা করতে আসবে। সানি, বয়স তো কম হলো না, এবার বিয়ে শাদী করে নে, আপু বলল। আরে আপু, মাত্র তো ডাক্তারি শেষ করলাম, নিজের পায়ে দাঁড়াই। এখন বিয়ে করলে সারাদিন বউকে নিয়ে থাকতে হবে, আর এখন বউকে দেবার মতো সময় আমার নেই। জয়েনিং করার পর আমার আর সময় হবে না। তাহলে এখনই বিয়ে কিভাবে করব? সারা জীবনই তো রোগী দেখবি, রোগী দেখলে কি চিকিৎসকেরা বিয়ে করে না? দুলাভাই বলল। সবার মতো আমি না, আমার এখনই ইচ্ছা নেই রে ভাই অন্যের মেয়ের গোলাম হতে। বিয়ে করলে কেউ বউয়ের গোলাম হয়ে যায়, এটা কে বলল? আরে ভাই, এ যুগের মেয়েরা যে বদমাস, স্বামীরে গোলামের মতোই রাখতে চায়। হ্যাঁ রে শালাবাবু, ঠিকই বলেছ, প্রমাণ নিজেই পেয়েছি। দুলাভাই আপুর দিকে তাকিয়ে বলল। তুমি এটা কি আমাকে বললা? আপু বলল। আরে না গো, তুমি তো আমার ভালো একটা বউ, মনে থাকে জানো। এই পায়েল, আমার এক গ্লাস পানি দিয়ে যেত, চেঁচিয়ে বলল। আচ্ছা সানি, কাল থেকে তাহলে পাত্রী দেখা শুরু করি? দরকার নাই, আমার যখন বিয়ে করার ইচ্ছা হবে তখন আমি নিজেই তোমাদের জানাবো, এত টেনশন করার দরকার নাই।
কিছুক্ষণ পর পায়েল আপুর জন্য পানি এনে দিল। কিরে, পানি আনতে এতক্ষণ লাগে? আপু, একটু ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা কিসের ঘুম? রাতে কি ঘুমাসনি? আপু, এখন তো আর কাজ নাই, তাই একটু শুয়েছিলাম। কে বলেছে কাজ নাই? আমার রুমে কিছু কাপড় আছে, যা সেগুলো ধুয়ে দে। আচ্ছা আপু, বলে পায়েল চলে গেল। আমি শুধু মেয়েটাকে চেয়ে চেয়ে দেখলাম। পায়েল চলে যাওয়ার পর আমিও চলে আসলাম হিয়ার ঘরে। খাওয়া শেষ করে ঘরে চলে এসেছিল। হিয়া, কলেজ নেই তোর? ভাইয়া আছে। কেন, তুই কি আমার সাথে যাবি নাকি? রুহুল আমিন স্যারের সাথে একটু দেখা করতে যাব। তাছাড়া অনেকদিন ওইদিকে যাওয়া হয় না। আচ্ছা, আমি রেডি হয়ে তোকে ডাক দিব। আচ্ছা। হিয়া রুম থেকে বের হয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালাম। একা একা সারাদিন ঘরে বসে থাকতে ভালো লাগে না, বাইরে গিয়ে সময়টা কাটিয়ে আসি। কিছুক্ষণ পর হিয়া এসে ডাক দিল। আমি আর হিয়া একসাথে কলেজে আসলাম। ভাইয়া, তুই অফিস রুমে যা, আমার ক্লাস শুরু হবে। আমি গেলাম। হিয়া ক্লাসরুমে চলে গেল। আমি শিক্ষক মিলনায়তনে আসলাম। এসে দেখি রুহুল আমিন স্যার একাই বসে আছেন। এই কলেজে থাকাকালীন স্যারের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। তিনি এখানকার প্রিন্সিপাল। আমি স্যারকে সালাম জানিয়ে ভেতরে ঢুকলাম। স্যার, আমায় চিনতে পেরেছেন? না তো, কে আপনি? স্যার, আমি সানি। মনে আছে আপনার ক্লাসের সবচেয়ে দুষ্টু ছাত্র বলে ডাকতেন আমাকে? স্যার এবার ভালোভাবে তাকিয়ে বললেন, আরে তুই, তোকে ক্লাসে একবার মারতে মারতে রক্ত বের করে দিয়েছিলাম, মনে আছে? জি স্যার, চিনতে পারছেন তাহলে? তোরে কি আমি সারা জীবনে ভুলতে পারবো? তুই দুষ্ট হলেও লেখাপড়ার দিক দিয়ে ছিলি নাম্বার 1। তো এতদিন কই ছিলি? সেই যে বিদায়ের দিন কলেজ ছেড়ে গেলি, আর তো দেখা পেলাম না। স্যার, এতদিন বিদেশে ছিলাম, কাল দেশে আসছি। ও, এখন কি করছিস? স্যার, ডাক্তারি শেষ করলাম কয়েকদিন আগে, সামনের সপ্তাহে জয়েনিং। বাবা, ডাক্তার হয়েছিস, খুব ভালো। তা আজ হঠাৎ এদিকে? ছোট বোন এখানেই পড়ে, তাই ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই। কে তোর বোন? হিয়া, এবার সেকেন্ড ইয়ারে পড়ে। ও, এসে ভালোই করেছিস, অনেকদিন পর দেখলাম। আচ্ছা স্যার, এখন আসি, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে আসিস। স্যারের থেকে বিদায় নিয়ে চলে আসলাম। বাইরে এসে দেখি হিয়া গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। কি রে, ক্লাস করলি না? এখানে দাঁড়িয়ে আছিস কেন? না, আজ আর ক্লাস করতে মন চাইছে না। চল, আজ ঘুরতে যাব। একা একাই? বাসার সবাইকে নিয়ে যাই। না, আমি আর আমার বন্ধুরা। বন্ধুদের বলেছিলাম তুই আসলে ট্রিট দিব, তাই। আচ্ছা, কিন্তু আজ না, কাল সকালে তোর বন্ধুদের দেশি রেস্টুরেন্টে আসতে বলে দিস, আমি খাওয়াবো। আচ্ছা ঠিক আছে। এরপর আমি আর হিয়া গাড়িতে উঠে বাসার দিকে রওনা দিলাম। কিছু দূর আসতেই দেখি একটা মেয়ে অনেকগুলো বাজার নিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছে। আমি গাড়িটা দাঁড় করালাম। হিয়া, দেখ, বোরকা পরা মেয়েটা কত কষ্ট করে বাজারগুলো নিয়ে যাচ্ছে। একটা রিক্সা নিলেই তো হয়। হাত দিয়ে দেখিয়ে বলল, ভাইয়া, মেয়েটাকে তো দেখে মনে হচ্ছে আমাদের পায়েল। চল তো গিয়ে দেখি। আমি গাড়িটা স্টার্ট করে ঠিক পায়েলের সামনে এসে দাঁড়ালাম। হিয়ার সাথে সাথে নেমে পড়লো। আরে পায়েল, তুই এখানে কেন? আর হাতে এগুলো কাদের বাজার? আমাদের। আসলে বাজার শেষ হয়ে গেছে, রাতে বলতে মনে ছিল না। আর স্যার অফিসে, আর ম্যাম ঘুমাচ্ছে, আপু আর দুলাভাইও ঘুমাচ্ছেন, তাই ভাবলাম আমি নিজেই বাজার করে আনি। চর মেরে দাঁত ফেলে দিব। সত্যি করে বল, কি হয়েছে? হিয়ার ধমক খেয়ে পায়েল মাথা নিচু করে ফেললো। মাথা নিচু না করে বলুন, কি হয়েছে? আমি বললাম, ভাইয়া তুই চুপ কর, ও এমনিতেই ছেলেদের সাথে তেমন একটা কথা বলে না। পায়েল, চুপ করে থাকিস না, বল তোকে বাজারে কে পাঠিয়েছে? মাথা নিচু করে পায়েল বলল, দুলাভাই। কি, দুলাভাই তোকে বাজারে পাঠালো? আর আপু কিছু বললো না? আপুও বলেছে। তাই? এতগুলো পণ্য নিয়ে তুই হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিস, একটা রিক্সা নিলে কি হতো? হিয়া আপু, মায়া আপু আমার থেকে প্রত্যেকটা পয়সা হিসেব নেয়। সেই হিসেবে রিক্সা ভাড়া দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। আর আপুকে এই ব্যাপারে বললে বাড়ি পাঠিয়ে দেওয়ার কথা বলে। এখন আপনি বলুন, একে তো বাবা নাই, তার উপর যদি আমার কাজটা চলে যায় তাহলে আমাকে আর মাকে না খেয়ে মরতে হবে। কথাটা বলে পায়েল কান্না করে দিল। হিয়া কি বলে সান্ত্বনা দিবে সে নিজেও বুঝতে পারছে না। হিয়া পায়েলকে বুকে টেনে নিল। আমি বললাম, হিয়া, পায়েলকে বল বাজারগুলো আমার হাতে দিতে। হিয়া নিজেই বাজারগুলো নিয়ে আমার হাতে দিল। আমি সেগুলো নিয়ে গাড়িতে তুললাম। একটু পর হিয়া আর পায়েল গাড়িতে এসে বসলো। ভাইয়া, বাসায় চল। আমি গাড়ি ছেড়ে দিলাম। বাসায় এসে হিয়া পায়েলের সাথে চলে গেল। আমি গাড়িটা ভেতরে রেখে বাজারগুলো নিয়ে ড্রয়িং রুমে আসলাম। এসে দেখি হিয়া আর দুলাভাই কি নিয়ে যেন কথা বলছে। আমি যাওয়ার সাথে সাথে আপু পায়েলকে বলল, কিরে পায়েল, তুই খালি হাতে কেন? বাজার কই? বাজার করেছিস নাকি টাকাগুলো মেরে দিয়েছিস? আপু, বাজার আমার কাছে। আমি বললাম, আরে আমি বাজার করতে দিলাম পায়েলকে, তুই কই পাইলি? হিয়া বলল, আপু আমার কথার উত্তর দেওয়া আগে। পায়েলকে বাজারে কে পাঠিয়েছে? কেন, আমি পাঠিয়েছি, তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? তোর কি জ্ঞান হলো না? একটা মেয়েকে এতগুলো বাজার করতে পাঠিয়েছিস, এতে আবার খারাপ লাগার কি আছে? কাজের মেয়েকে কাজ করতে পাঠিয়েছি, সারাদিন শুয়ে থাকে, তাই বলছি বাজার করে আনতে। তোর জামাইও তো সারাদিন বাসায় বসা, ওনাকে পাঠাতে পারতি। আর পায়েল কাজের মেয়ে হলো একটা মেয়ে, আর কাজের মেয়ে কি? শোন, এরপর যদি পায়েলের সাথে এমন ব্যবহার করিস তাহলে আমি আব্বুকে বলতে বাধ্য হব। কথাটা বলে হিয়া ওর রুমে চলে গেল। এই প্রতিবাদটা আমার করার কথা, কিন্তু আগে আমায় জানতে হবে আপু কেন পায়েলের সাথে এমন করে। আমি বাজারগুলো রান্নাঘরে দিয়ে আমার রুমে চলে আসলাম। এখানে বাবা আর হিয়া ছাড়া অন্য কেউ পায়েলকে তেমনভাবে একটা সহ্য করতে পারে না, সেটা এই 2 দিনে আমি ভালো করেই বুঝতে পারছি। দেখতে দেখতে কেটে গেল কয়েকটা দিন। কাল আমার জয়েনিং ডেট। জয়েনিং লেটার কাল রাতে হাতে এসেছে, আমাদের জেলা হাসপাতালে। বিকেলবেলা একে একে ছাদে বসে আছি, হঠাৎ মনে হলো কেউ আসছে। পেছনে তাকিয়ে দেখি হিয়া।
ভাইয়া এখানে একা একা বসে আছিস কেন? এমনি, বিকেলবেলা ছাদে বসে থাকতে আমার খুব ভালো লাগে। চা খাবি? তুই বানালে খাবো। আচ্ছা থাক, আমি নিয়ে আসছি। হিয়া নিচে চলে গেল। আমি ফুল গাছগুলো দেখতে লাগলাম। গাছগুলো দেখে মনে হচ্ছে পায়েল খুব যত্ন করে গাছগুলোর। কিছুক্ষণ পর হিয়া চা নিয়ে আসলো। কিরে, এত মনোযোগ দিয়ে কি দেখিস? এই ফুল গাছ দেখি। পায়েল অনেক যত্ন করে গাছগুলোর। আচ্ছা, গাছগুলো লাগিয়েছে কে? আমি আর পায়েল মিলি। বাহ, সেই তো। আমি তো লাগিয়ে দায়িত্ব শেষ করেছি। পায়েল প্রতিদিন নিয়ম করে সকালে একবার আর বিকেলে একবার পানি দেয়। তা তো দেখছি। চা দে। এই নে, কাপটা হাতে নিয়ে বলল। চাটা মুখে দেওয়ার সাথে সাথে আমার কেমন যেন সন্দেহ লাগলো। এটা তো পায়েলের হাতের চা। চা তুই বানিয়েছিস? কেন? আমি কি চা করতে পারি না? চুপ, এটা তো মনে হচ্ছে পায়েল বানিয়েছে। তাই তো বলি, আমার যে বোন নিজের হাতে খেতে পারে না, সে কিনা চা বানাবে, আর তা আবার আমার জন্য? আরে ভাইয়া, পায়েল শুধু চিনি আর পানিটা দিয়েছে, আমি বাকিটুকু করেছি। ও তাই? চা বানাতে আর কি কি লাগে এগুলো ছাড়া? এই তো। বলুন বলুন। ভালো হয়েছে। এখন তুই খাবি? না খেলে ফেলে দে। তোর হাতের হলে অবশ্য খেতাম না। এমন স্বাদের চা কিনা না খেলে চলে? চা খাওয়া শেষ করে হিয়া কাপ নিয়ে চলে গেল। আমি ছাদেই বসে রইলাম। বসে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে গেল। হঠাৎ ফোনের শব্দে ধ্যান ভাঙলো। চেয়ে দেখি রোদেলা ফোন করেছে। কিরে, কেমন আছিস? আমি ভালো থাকলেই কে খবর নেয়, আর খারাপ থাকলেই বা কে খবর নেয়? সরি রে দোস্ত, তোর কথা একদমই মনে ছিল না। থাকবে না তো। আমি কি তোর কিছু হই নাকি? আচ্ছা শোন, সিটি মার্কেট আয়, আমি সেখানে আছি। আচ্ছা তুই 10 মিনিট দাঁড়া, আমি 20 মিনিটের মধ্যে আসছি। বলেই আমি নিচে চলে আসলাম। রেডি হয়ে তাড়াহুড়ো করে বের হওয়ার সময় হঠাৎ কারোর সাথে ধাক্কা খেলাম। মাথা তুলে চেয়ে দেখি পায়েল নিচে পড়ে চেঁচাচ্ছে। আমি তাড়াতাড়ি ধরে উঠাতে গেলাম, কিন্তু পায়েল না করলো। তাই আমি হিয়াকে ডাক দিলাম। আমার ডাক শুনে হিয়া আসলো। কিরে, সারের মতো চেঁচাচ্ছিস কেন? পায়েল পড়ে গেছে। কিরে, তুই ওইখানে এভাবে পড়ে আছিস কেন? ওঠ ওঠ। হিয়া পায়েলকে টেনে উঠালো। উঠে পায়েল ভিতরে চলে গেল। তুই কি পাগল নাকি? এভাবে কেউ ধাক্কা দেয়? আরে আমি কি দেখেছি নাকি? তাড়াহুড়ো করে বের হতে চাচ্ছিলাম, তখন আর খেয়াল করিনি যে পায়েল, আর সাথে সাথে ধাক্কা। তুই এই সন্ধ্যার সময় তাড়াহুড়ো করে কই যাস? রোদেলা সিটি মার্কেটে বসে আছে। তাই? আচ্ছা, তো এই তো তাড়াহুড়ো। দিব একটা চড়, সর সামনে থেকে। হিয়াকে কাটিয়ে আমি গাড়ি নিয়ে সিটি মার্কেটে চলে আসলাম। এসে দেখি রোদেলা বসে আছে। কিরে, বসে বসে কি করিস? আকাশের তারাগুনি, এত সময় লাগে আসতে? সে কখন থেকে বসে আছি। আরে আসার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই একটু লেট হলো। এখন বল, কেমন আছিস? ভালো আছি। তুই 1 সপ্তাহ আগে দেশে আসছিস, আর আমার সাথে দেখা করতে আসলি আজ? কি করে আসবো বল? সারাদিন বাসা থেকে তেমন একটা বের হই না। তাহলে বাসে কি করিস সারাদিন? বিয়েও তো করিসনি। আরে আমি বিয়ে করলে তুই সবার আগে জানতে পারবি, সেটা পরে দেখা যাবে। এখন কি খাবি বল? কিচ্ছু খাবো না রে, তোর সাথে দেখা করার জন্য আসছি। আচ্ছা চল তাহলে, এখন উঠি। চল। এরপর রেস্টুরেন্ট থেকে বের হয়ে বাইরে আসলাম। তুই গাড়ি এনেছিস? না, রিক্সা নিয়ে চলে যাব। দরকার নাই, চল, ড্রপ করে দিচ্ছি। তুই গাড়ি এনেছিস? তাহলে তো ভালোই হলো। চল, আব্বু আমার সাথে দেখা করে যেতে পারবি। না রে, আজ আর যাবো না। চল, তোকে নামিয়ে দিই। আমি আর রোদেলা গাড়িতে এসে গাড়ি ছেড়ে দিলাম। তোর জয়েনিং কবে থেকে? কাল থেকে। তোর কোর্সের কি খবর? শেষ। কয়েকদিন পর আব্বুর অফিসে জয়েন করব। কিছুক্ষণ পর আমরা রোদেলাদের বাসায় চলে আসলাম। আচ্ছা আমি এখন যাই, তুই সাবধানে যাস। ওকে, তুই যা, বাই। রোদেলাকে নামিয়ে দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় ঢোকার সাথে সাথেই চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেলাম। ভেতরে এসে দেখি আপু পায়েলের সাথে চিল্লাচ্ছে। কি হয়েছে রে আপু? ওর সাথে এমন করে চেঁচাচ্ছিস কেন? চেঁচানোর কাজ করলে তো চেঁচাতেই হবে। কতবার বললাম আমার জন্য পায়েস রান্না করতে, কিন্তু রান্না করবেই না। তার জন্য আমি নিজে রান্না বসিয়ে দিলাম। শুধু বলেছি নামায় রাখতে, সেটাও ওনার গায়ে বাঁধলো। সম্পূর্ণ পায়েস ফেলে দিয়েছে। আপু, তোর পায়েসটাই বড় হলো। পায়েসটা যে পরে পায়েলের হাত পুড়ে গেছে, এটা তোর চোখে পড়ে না? তুই চুপ কর, পায়েলের হয়ে তোকে আর সাফাই গাইতে হবে না, বলে আপু চলে গেল। আমিও সেখান থেকে রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে হিয়ার রুমে যাওয়ার জন্য বের হতে দেখি পায়েল বসে বসে কান্না করছে। এখন সাধারণ জামা পরা, আমাকে সামনে দেখলে হয়তো বিব্রত হতে পারে, তাই কোনো কথা না বলে সরাসরি হিয়ার রুমে চলে আসলাম। ভাইয়া, এত হন্তদন্ত হয়ে আসলে কেন? বাইরে যাতে একটু। মনে হলো পায়েল বাইরে বসে বসে কান্না করছে। বোরকা পরা আছে? না। তাহলে তুই এখানে থাক, তোকে দেখলে মন খারাপ করতে পারে, বলে হিয়া চলে গেল। আমি ওর রুমে বসে পড়লাম। বেশ কিছুক্ষণ পর হিয়া আসলো। কি, ওটা পায়েলই ছিল? তাহলে ওইখানে এভাবে বসে কাঁদছিল কেন? তখন যে আপু বকা দিল না, তার জন্য। আচ্ছা ছোট, মায়া আপু পায়েলের সাথে এমন করে কেন? সেটা অনেক বড় কাহিনী। তুই তো জানিস সে ছোট থেকে আপু একটু অহংকারী। আপু গরিবদের একদম সহ্য করতে পারে না, এটা একটা কারণ। আরেকটা কারণ হলো পায়েল সবসময় বোরকা পরে থাকে। এখানে আসার দিন বাড়ির সবার সামনে আপু পায়েলের মুখ দেখতে চেয়েছিল, সাথে দুলাভাইও ছিল, কিন্তু পায়েল বলেছে শুধু মেয়েদের মুখ দেখাবে। সেখান থেকে পায়েলের প্রতি আপু এমন খারাপ আচরণ করে। এটা তো আপু একদম ঠিক করেনি। নিজে তো পর্দা করেই না, উপরন্তু একদম পর্দাওয়ালিকে কষ্ট দিচ্ছে। ভাইয়া, তুই এসব জেনে কি করবি রে? এমনি। আচ্ছা শোন, কাল আমার জয়েনিং। জানি তো, এটা বলার জন্য এখানে আসছিস? তোর সাথে কথা বলাই বেকার।
বলে আমি আমার রুমে চলে আসলাম। আপুর ছোটবেলার অভ্যাস এখনো যায়নি। রাতে খাওয়ার টেবিলে সবাই বসে একসাথে খাচ্ছি। সানি, কাল কখন তোর ডিউটি শুরু? আব্বু, 2 শিফটে 2 জন, আমার বিকেলে। আমার সাথে যিনি আছেন তিনি কয়েকদিন পর বদলি হয়ে অন্যত্র চলে যাবেন, তখন সারাদিন। আব্বু, তোমাকে একটা কথা বলার ছিল, মায়া আপু বলল। বল। আমি পায়েলকে আর সহ্য করতে পারছি না, তুমি ওকে ওর বাসায় পাঠিয়ে দাও। কেন, তোর আবার সমস্যা কি? কিছুই না, বাসায় অনেক চাকর চাকরানি আছে, শুধু শুধু বাড়তি লোক রেখে লাভ কি? কথাটা শুনে পায়েল বলল, প্লিজ আপু, আমাকে এমন শাস্তি দিবেন না, আমার এই কাজটাই শেষ সম্বল, প্লিজ স্যার। তুই চুপ কর, শাট আপ মায়া। আব্বু রেগে বলল, তোর সাহস কি করে হয় আমায় এই কথাগুলো বলার? পায়েল এ বাড়ির চাকরানি না, পায়েল এ বাড়ির মেয়ে। আয়ান দুলাভাই এখানে না থাকলে থাপ্পড় দিয়ে তোর দাঁত ফেলে দিতাম। একটু আগে পায়েলকে দেখলাম ওর দরজার কাছে বসে কান্না করছে। তখন কান্না করলি কেন রে পায়েল? কিছু হয়নি স্যার, তখন আব্বুর কথা মনে হয়েছিল তাই। তোকে কতবার বলেছে আমার স্যার ডাকবি না, কথা কানে যায় না? বলে আব্বু খাবার না খেয়ে চলে গেল। আমি উঠে চলে আসলাম। আব্বু পায়েলকে এত ভালোবাসে আগে জানতাম না। পরদিন সকালে উঠে ছাদে আসলাম। মাঝে মাঝে স্মোক করার অভ্যাস আছে, তাই একটা সিগারেট জ্বালিয়ে যখনই মুখে দিয়েছি তখনই হিয়ার এন্ট্রি। হিয়াকে দেখার সাথে সাথে সিগারেটটা লুকিয়ে ফেললাম। কি রে, কি লুকালি রে? ফকিনিটা দেখে ফেলেছে রে। কই কই, কিছু না তো। তোর সিগারেট খাওয়া এখনো কমেনি? আব্বুর হাতে মাইর খাওয়ার কথা মনে নাই নাকি আবার মনে করাতে হবে? আমি যখন দ্বিতীয় বর্ষে তখন হিয়া আব্বুকে সিগারেট খাওয়ার কথা বলে দিয়েছিল। সেদিন কি মাইরটাই না আব্বু মেরেছিল? না রে, ভুলি নাই। তুই আর বলিস না, কিন্তু তুই এখানে এত সকালে? এমনি আসলাম, কিন্তু তুই এত সকালে উঠিস আগে তো জানতাম না। উঠি, আজ থেকে আরো আগে উঠতে হবে। কেন? কিছুদিন পর জানতে পারবি, বলে হিয়াকে রেখে নিচে চলে আসলাম। ঘরে বসে আছি, তখন আব্বু আসলো। সানি, আসবো? আব্বু আসো। আব্বু ভিতরে এসে আমার পাশে বসলেন। শোন, আমি অফিসে যাওয়ার পর পায়েলের দিকে খেয়াল রাখিস, মায়া আবার পায়েলকে কিছু বলতে পারে। ঠিক আছে, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না, আমি পায়েলের দিকে খেয়াল রাখবো। আব্বু উঠে চলে গেলেন। দুপুরে আমি হসপিটালে চলে আসলাম। কর্মজীবনের প্রথম দিন, তাই একটু নার্ভাস। হসপিটালে এসে সবার সাথে পরিচিত হয়ে কেবিনে বসে থাকাই কাজ। কিছুক্ষণ পর পর রোগী দেখে আবার চলে আসি। বিকেলের দিকে হিয়াকে ফোন দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর ফোন ধরলো। হ্যাঁ ভাইয়া বল, কেমন লাগছে প্রথম দিন? ভালোই। খেয়েছিস? তুই? পায়েল কই? আপু কি আরো কিছু বলেছে? না, পায়েল মনে হয় ওর রুমে আছে। শোন, আব্বু ওর দিকে নজর রাখতে বলেছে। আমাকেও বলেছে, তুই খেয়ে নে, বলে হিয়া ফোন রেখে দিল। রাতে ডিউটি শেষ করে বাসায় চলে আসি। রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম, খুব ক্লান্ত লাগছিল তাই। দেখতে দেখতে কেটে গেল কয়েকটা মাস। হিয়ার পরীক্ষা শেষ হয়ে গেছে অনেকদিন আগে। ওই ঘটনার কয়েকদিন পর আপুরা চলে গিয়েছিল, কিছুদিন আগে আবার আসছে। একদিন রাতে ডিউটি শেষে খাওয়া দাওয়া করে টিভি দেখছিলাম সবাই, তখন আব্বুকে বললাম, আব্বু তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। কথাটা কাল রাত থেকেই মাথায় ঘুরছিল। বল। এবার পায়েলকে কলেজে ভর্তি করে দিতে চাচ্ছি, তুমি কি বলো? ভালো কথাই বলেছিস, সারাদিন একা একা বাসায় থাকে, তার চেয়ে আবার পড়ালেখা শুরু করুক, নিজের ক্যারিয়ারটা নিয়েও চিন্তা করতে হবে তো। আচ্ছা হিয়া, পায়েল কি এসএসসি জেনারেল থেকে দিয়েছিল? অষ্টম শ্রেণী অবধি মাদ্রাসায় পড়েছে, পরে জেনারেল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। রেজাল্ট কি ছিল? জিপিএ 5, বিজ্ঞান থেকে। কি বলিস? তাহলে পড়া ছেড়ে দিয়েছিল কেন? ওকে জিজ্ঞেস কর, আমি কতবার বলেছি আমার সাথে ভর্তি হতে, কিন্তু শোনেনি। আচ্ছা ওকে ডাক দে তো। আব্বু তুমি কথা বলো। কথা বলতে হবে না, আমার কথার বাইরেও ও কখনো যাবে না। কাল থেকে মনে হয় আবেদন শুরু হবে। তুই হিয়া ওর কাগজগুলো আমায় এনে দিস তো, আমি চাইলে দিবে না। আম্মু বলল, পায়েলকে কলেজে দিবি? ও তো বোরকা ছাড়া ছাদেও যায় না, কলেজে যাবে কি করে? বোরকা পরেই যাবে, পর্দা করে মেয়েরা বাইরে যেতে পারবে। আর এতদিনে আমি এটা ভালোভাবে বুঝেছি যে ও কখনো পর্দা ছাড়বে না বা পর্দা ছাড়া বাইরে যাবে না। এতদিন এক বাসায় থেকে ওর ফেস আমি দেখিনি, সো আমার মনে হয় না ও বোরকা পরে কলেজে যেতে অমত করবে। দেখ পায়েল কি বলে। কাল তো ডিউটি কখন? দুপুরেই। তাহলে কালকে তুই পায়েলকে সাথে নিয়ে ভর্তি করিয়ে দিয়ে তারপর কলেজে যাস। আচ্ছা ঠিক আছে, তুমি কাল অফিসে যাওয়ার সময় ওকে বলো, তা না হলে ও আমার সাথে যাবে না। ঠিক আছে। এরপর আমি রুমে এসে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ছাদে যাচ্ছি, পেছন থেকে হিয়া ডাক দিল, কিছু বলবি? এই নে পায়েলের সব কাগজপত্র। এত সহজে দিল? সহজে দেওয়ার মেয়ে পায়েল না, এক প্রকার চুরি করে এনেছি। আমি জানতাম সরাসরি চাইলে দিবে না, তাই ওর থেকে কৌশলে চাবিটা নিয়ে ওকে বাইরে বের করে দিয়ে পরে আনলাম। তুই তো পারফেক্ট চুন্নি হয়ে গেছিস রে। ওই চুন্নি ডাকবি না, এগুলো আমি এমনি এমনি করছি না, কারণ আছে একটা। কি কারণ? সেটা সময় হলে বলবো। আর ছবিও আছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আয়। তুই যা, আমি আসছি। হিয়া চলে গেল। আমি কাগজগুলো একটা ফাইলে রেখে ফ্রেশ হয়ে খাওয়ার টেবিলে আসলাম। সবাই খাচ্ছে। পায়েলের কাজ বেড়ে দেওয়া, আপু দুলাভাই হিয়া আম্মু সবাই। আমিও তাদের সাথে যোগ দিলাম। খাওয়া শেষ করে আব্বু যখন উঠে চলে যেতে লাগলো তখন আমি পায়েলের ব্যাপারে ইশারা করলাম। আব্বু আমার চালাক আছে, সাথে সাথে বুঝে গেছেন। আব্বু বলল, পায়েল সানির সাথে আজ বের হোস তো, এক জায়গায় তোকে নিয়ে যাবে, আর যা যা করতে বলবে তাই করবি।
পায়েল শুধু হ্যাঁ সূচক মাথা নাড়ল। কথাটা বলে আব্বু অফিসে চলে গেলেন। পায়েলও ভিতরে চলে গেল। তখন আপু বলল, কি রে সানি, তোরা তাহলে এই কাজের মেয়েকে কলেজে ভর্তি করাবি? তোর কোনো সমস্যা? আর পায়েলকে কাজের মেয়ে বলিস কোন দিক থেকে? জানিস, আমার কাছে তোর চেয়ে পায়েলের মর্যাদা অনেক বেশি। জানিস, তোকে দেখে আমার খুব খারাপ লাগে, আর ওকে দেখলে মন থেকে শ্রদ্ধা আসে বলেই আমি চলে আসলাম। কিছুক্ষণ শুয়ে থেকে হিয়ার রুমে এসে বললাম পায়েলকে আসার জন্য। আমি বাইরে এসে দাঁড়ালাম। কিছুক্ষণ পর পায়েল এলো। গাড়িতে বসতে যাব, তখনই মনে হলো পায়েলের কাগজপত্রগুলো আনেনি। আপনি একটু দাঁড়ান, আমি ভেতর থেকে আসছি। ভেতরে এসে ফাইলটা খুললাম, সব কাগজপত্র ঠিক আছে কিনা দেখার জন্য। হঠাৎ করে ছবিগুলো চোখে পড়ল। ছবিগুলো দেখে আমি পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম। এ কি মানুষের ছবি নাকি পরি? এত কিউট মেয়ে আমার জীবনে আর কখনো দেখিনি। আমার মনে ঘন্টি বাজতে শুরু করে দিয়েছে। প্রেমের ঘন্টি ঢং ঢং করে বাজছে। ভালোবাসা এক্সপ্রেস ছুটছে 1000 কিলোমিটার গতিতে। পায়েল এত সুন্দর, আর কতক্ষণ ছবির দিকে তাকিয়েছিলাম মনে নেই। অবশেষে হিয়ার ধাক্কায় আমার ঘোর কাটলো। কি রে, পায়েল কখন থেকে নিচে দাঁড়িয়ে আছে, আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? এমনি দাঁড়িয়ে আছি। এটা কি পায়েলের ছবি? কেন, তখন দেখিসনি? না, আমি জানতাম তুই ছবি দেখলে হ্যাং হয়ে যাবে, তাই সকালেই দিয়ে গেছি। তখন দেখলে তো আর এখন দাঁড়িয়ে থাকতে হতো না। মেরে দাঁত ফেলে দেব। শোন, তুইও আমাদের সাথে চল। আমার সাথে ওই কথা বলবে না। না রে ভাইয়া, আমি কাবাবের মধ্যে হাত ধুতে চাই না, তুই নিজেই সামলে নে সব। বলার সাথে সাথে হিয়া চলে গেল। আমার হাত পা কাঁপছে। অ্যাক্সিডেন্ট করলে সব পায়েলের দোষ। ফাইল নিয়ে বাইরে আসলাম। পায়েল ওখানেই দাঁড়িয়ে আছে। আমি একবার ওর চোখের দিকে তাকিয়ে সাথে সাথে নামিয়ে নিলাম। একদম হরিণীর মতো টানা টানা চোখ, জোড়া ভ্রু। চোখের গভীরতায় হারাতে সময় লাগবে না। গাড়িতে উঠে গাড়ি ছেড়ে দিলাম। পায়েল পেছনে বসেছে। আমি কিছু দূর যাই আর পায়েলের দিকে তাকাই। মেয়েটা তখন যে মাথা নিচু করে বসেছে, কোনো দিকে তাকাচ্ছে না। আজব মেয়ে। কিছুক্ষণ পরই আমরা কলেজে এসে পৌঁছালাম। আমি গাড়ি সাইড করে পায়েলকে নিয়ে অফিস কক্ষে আসলাম। এর আগে পায়েলকে না জানিয়েই হিয়ার সাহায্যে নিয়ে অনলাইনে আবেদন করে রাখছিলাম। কাল সেটার রেজাল্ট আসে। আমার ফোন নাম্বারই দিয়েছিলাম। ভর্তির ফর্মটা নিয়ে যখন কিছু করা শেষের পথে, তখন পায়েল জিজ্ঞেস করলো, আমায় কলেজে নিয়ে আসলেন কেন? আর এটা কার ভর্তির ফর্ম? আর আমার নাম লিখেছেন কেন? আপনাকে কলেজে ভর্তি করানোর জন্য আসছি, আর কিছু জানি না। যদি বেশি কিছু জানার থাকে আব্বুকে জিজ্ঞেস করেন। আমার অনুমতি ছাড়া আমায় এখানে কেন আনলেন? আমি আর কথা না বলে আব্বুকে ফোন দিলাম, কারণ জানি আমার কোনো কথাই উনি শুনবেন না। হ্যাঁ আব্বু, আমি পায়েলকে নিয়ে কলেজে আসছি, কিন্তু উনি ভর্তি হবেন না বলছে। নাও তুমি বুঝাও বলে ফোনটা পায়েলকে দিলাম। কিছুক্ষণ পর পায়েল ফোনটা দিয়ে দিল। বুঝলাম আব্বু প্যারা দিয়েছে। আর কিছু বলবেন? মাথা নাড়িয়ে বলল, কিন্তু আমার কোনো কাগজই তো আনেনি। লাগবে না, যা যা দরকার সবই এনেছি। কাগজগুলো বের করে পায়েলকে দেখালাম। এসব কোথা থেকে আনলেন? এগুলো তো আমার রুমে লক করা ছিল। সব হিয়ার কেরামতি। আচ্ছা, এখানে সই করুন। সব কাজ সম্পন্ন করে গাড়িতে উঠতে চলতে শুরু করলাম। পায়েল আবার একদম চুপচাপ হয়ে গেল। পায়েল, জি ভাইয়া। কিছু বলছেন না কেন? আপনি আমার ছবি দেখেছেন? কেন? জানেন, ছোট থেকে আমার ফেস আব্বু চাচ্চু ছাড়া আর কেউ দেখেননি, আর আজ আপনি দেখলেন। আমি তো দেখব, আর কে দেখবে? তার জন্য মন খারাপ? মন খারাপ করেন না, সেটার জন্য অনুমতি নিয়ে নেব। মানে? কিছু না, বাসায় এসে পড়েছি। পায়েল নেমে চলে গেল। আমি গাড়ি ঘুরিয়ে আবার হসপিটালে চলে আসলাম। এসে আব্বুকে ফোন দিলাম। হ্যাঁ সানি বল। আব্বু, ভর্তি করে দিয়েছি, কিন্তু ওর বইয়ের কি হবে? কখনোই তো বইয়ের কথা বলবে না। পরেরটা পরে দেখা যাবে, হিয়ার তো আছেই। শোন, তুই কাজ শেষ করে অফিসে একটু আসিস তো। ঠিক আছে আব্বু, কিন্তু তোমার শরীর ঠিক আছে? আমি ঠিক আছি, পারলে তুই একটু তাড়াতাড়ি আসিস। ঠিক আছে, আমি ডিউটি আবার শেষ করেই আসবো। আচ্ছা, আমি এখন রাখি, একটা অপারেশন আছে, সেটা শেষ করেই বের হব। আমি ফোনটা কেটে দিয়ে চলে আসলাম ওটিতে। একটা ক্রিটিক্যাল অপারেশন আছে, সেটা করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। অপারেশন শেষ করে আব্বুর অফিসে আসলাম। আব্বু কেবিনে আছে। আসতে পারি? আয়, তোর জন্যই বসে আছি। কি এত দরকার যে এখানে আসতে বললে? শোন, পায়েলের ব্যাপারে তোর সাথে কিছু আলাপ করার ছিল। বলো। আসলে পায়েলের বিয়ের একটা সম্বন্ধ পেয়েছি। ছেলেটা ইঞ্জিনিয়ার, খুব ভালো একটা জব করে। এটা আমি বাসাতেই আলাপ করতে পারতাম, কিন্তু মায়ের জন্য এখানেই করতে হচ্ছে। আব্বুর কথায় আমার মনটা অনেক খারাপ হয়ে গেল। মুহূর্তে যেন সব চুরমার হয়ে গেল। তুমি যা ভালো মনে করো, কিন্তু যদি একান্ত আমার মতামত জানতে চাও, তাহলে আমি বলবো এখনই দরকার নাই। মাত্র কলেজে ভর্তি করা হলো, আগে ইন্টার পাস করুক, তারপর দেখা যাবে। আর আমিও মনে করি এখনই বিয়ে দেওয়া দরকার নাই। এই জন্যই তোকে অফিসে ডেকে পাঠিয়েছি। তাহলে কাল ওদের না করে দিই। চলো বাসায় যাওয়া যাক। আমি আর আব্বু বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাসায় এসে দেখে আম্মু অনেক খুশি। আমাকে আর আব্বুকে দেখে হিয়া বলল, ভাইয়া, জয়া আপুর বিয়ে ঠিক। তাই নাকি? কবে? সামনের সপ্তাহে। আমরা কালকেই চলে যাব। কেন রে, কালকে গিয়ে কি করবি? গিয়ে বেশি করে খাবো। তুই যা, ফ্রেশ হ। আমি ভিতরে এসে ফ্রেশ হয়ে নিলাম। সিগারেট ধরিয়ে ছাদে আসলাম। আকাশে প্রচুর মেঘ করেছে, রাতে বৃষ্টি হতে পারে। সিগারেট শেষ করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। শেষ রাতে হঠাৎ
আমার ঘুম ভেঙে গেল। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, খুব ইচ্ছে করছে ভিজতে, তাই বেরিয়ে আসলাম। বাইরে এসে পায়েলের রুমে জানলা দিয়ে উঁকি দিলাম। মাঝে মাঝে দেখতাম তাহাজ্জুদের নামাজ পড়তে, কিন্তু আজ দেখলাম না। আবার দরজাও খোলা, ভিতরে গিয়ে দেখবো নাকি? না, এত রাতে একটা মেয়ের রুমে ঢোকা ঠিক হবে না। তাই হিয়াকে ডাক দিলাম। কিছুক্ষণ দরজায় টোকা দেওয়ার পর হিয়া দরজা খুললো। ভাইয়া তুই এখানে? কিছু কি হয়েছে? না রে, হঠাৎ ঘুম ভেঙে গেল, তাই বাইরে আসলাম। এসে দেখি পায়েলের ঘরের দরজা খোলা। পায়েলের দরজা খোলা মানে? পায়েল কি ঘরে নাই? জানি না তো, তুই একটু দেখ তো। হিয়া আর আমি পায়েলের ঘরের সামনে এলাম। তুই ভিতরে গিয়ে দেখ, আমি এখানে দাঁড়াচ্ছি। হিয়া ভিতরে গেল, আমি বাইরে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর হিয়া বের হলো। কি রে, কি হয়েছে? পায়েল ঘরেই আছে? কিন্তু প্রচণ্ড জ্বর আসছে। কি বলিস, খুব বেশি? অনেক। তুই আমার রুমে গিয়ে দেখ, ড্রয়ারে থার্মোমিটার আছে, নিয়ে আয়। হিয়া গিয়ে থার্মোমিটার নিয়ে আসলো। শোন, এটা নিয়ে পায়েলের মুখে দিবি, কিছুক্ষণ পর নিয়ে আসবি, যা। হিয়া ভিতরে গিয়ে কিছুক্ষণ পর ফিরে আসলো। আমি থার্মোমিটার নিয়ে চেক করলাম। জ্বর তো অনেক বেশি রে, মাথায় পানি দিতে হবে। আচ্ছা, তুই গিয়ে ঘুমিয়ে পড়, আমি আছি তো। তোর রুমে মেডিসিন আছে? তুই এখানে দাঁড়া, আমি নিয়ে আসছি। আমি রুমে এসে কয়েকটা ট্যাবলেট এনে হিয়াকে দিলাম। এগুলো খাইয়ে দিস, আর কোনো দরকার হলে আমার ডাক দিস, আমি ঘরেই আছি। তুই ঘুমাবি না? না রে, এখন আর ঘুম আসবে না। মনের মানুষ অসুস্থ থাকলে কি আর মন ভালো থাকে? কানটা ছিঁড়ে ফেলবো, বুঝছস? কানে মোচড় দিয়ে বললাম। ভাইয়া ছাড়, খুব লাগছে। উল্টাপাল্টা এগুলো কি বলিস? আব্বু শুনলে খবর হবে। তুই যা তো এখান থেকে। আমি হিয়ার কান ছেড়ে দিয়ে রুমে চলে আসলাম। সারা রাত আর ঘুম হলো না। সকালবেলা বাইরে বের হয়ে দেখি পায়েল রান্না করার জন্য রান্নাঘরে ঢুকেছে। কোথায় যাচ্ছেন আপনি? রান্না করতে। আপনার গায়ে অনেক জ্বর, তবু আপনি রান্না করতে যাচ্ছেন? আপনি জানলেন কিভাবে? সেটা আপনাকে জানতে হবে না, আপনি ঘরে গিয়ে রেস্ট নিন। কিন্তু চুপ, কোনো কথা না, বাকিদের আমি সামলাবো, আপনি যান। পায়েলকে জোর করে রুমে পাঠিয়ে দিলাম। ফ্রেশ হয়ে রুমে বসে কাজ করছি, তখন বাইরে আপু আর আম্মুর চেঁচামেচিতে বাইরে আসলাম। বুঝতে পারলাম পায়েলকে নিয়ে ভেজাল হয়েছে। মা, আপু কি হয়েছে? আপু বলল, আব্বু অফিসে যাবে, তোর দুলাভাই বাইরে যাবে, আর নবাবজাদি নাকি রান্নাই করেনি। আমি না করেছি রান্না করতে। পায়েলের অনেক জ্বর, তাহলে কি আব্বু আয়ান না খেয়ে যাবে? একদিন না খেয়ে গেলে কিচ্ছু হবে না, আর বেশি খেতে হলে বাইরে থেকে খাবার নিয়ে এসে খেয়ে যাক। আমার কথায় আপু রাগ করে ভিতরে চলে গেল। আব্বু আজ কয়েকদিন থেকে ওর জ্বর, তাই সকালে আমি না করে দিয়েছি। ভালোই করেছিস। পায়েল, তুই ভিতরে যা। আর তোদেরকে বলছি, আজ সবাই রাতে বাসায় থাকবে, সবার সাথে কথা আছে। বলে আব্বু চলে গেল। আমিও সেখান থেকে চলে আসলাম। ছাদে এসে দাঁড়ালাম। এমন সময় জয়ার ফোন। হ্যালো ভাইয়া। রিসিভ করার পর ওপাশ থেকে বলল, কিরে, বিয়ের কোণে কেমন আছিস? ভালো আছি, তুমি কেমন আছো? আর হিয়া কই? আজ তোমরা আসবে? না রে আপু, আজ আব্বু সবাইকে বাসায় থাকতে বলেছে, হয়তো কিছু বলবে রাতে। কাল শিওর আসবে তো? আমি শিওর দিতে পারছি না, তবে বাকি সবাই যাবে। আমার ডিউটি শেষ হলে তারপর আসতে হবে রে। আচ্ছা, সবাইকে পাঠিয়ে দিও। এখন রাখছি, বাই। জয়ার ফোন কেটে দিয়ে আমি সিগারেট ধরালাম। মনটা উদাসীন থাকলে সিগারেটটা নিই। সিগারেটটা শেষ করে নিচে চলে আসলাম। রাতে সবাই একসাথে খেতে বসলাম। আজ সবাইকে একসাথে থাকতে বলেছি, একটা কারণ আছে। পায়েল, তুইও বস, আব্বু বলল। আব্বুর কথায় পায়েল একটা চেয়ার নিয়ে হিয়ার পাশে বসলো। তোমাদের সবাইকে একটা কথা বলার জন্য একসাথে ডেকেছি। কিছু গুরুত্বপূর্ণ খবর নাকি আব্বু? মায়া আপু বলল। সানির বিয়ের ব্যাপারে। আব্বু বলল, ওয়াও ভাইয়া, কংগ্রেস। হিয়া আমাকে কংগ্রেস জানালো। আমি চুপ করে রইলাম। আমি ঠিক করেছি পায়েলের সাথে সানির বিয়ে দেব। আশা করি কারো এই ব্যাপারে কোনো অভিযোগ নাই। আমার আছে আব্বু, আমার একমাত্র ভাইয়ের বিয়ে একজন চাকরানির সাথে হতে পারে না। আপু কথাটা বলতে দেরি, কিন্তু আপুর গালে আব্বুর হাত পড়তে দেরি নেই। তোকে আমি এর আগেও সাবধান করেছি, ওকে কাজের মেয়ে বলবি না। আমার যে এখন এই অবস্থায় দেখছিস, তা সব ওর। আমার এই অবস্থায় আসার একমাত্র অবদান ওর আব্বুর। আমাদের বর্তমানে যা কিছু আছে তার অর্ধেকের মালিক পায়েল। তোরা কি জানিস পায়েলকে? আমার ছোটকালের বন্ধু হাসানের মেয়ে। তোর থেকে ওর দাম অনেক বেশি। আমি ওর বিয়ে অন্য জায়গায় দিতে চেয়েছিলাম, কিন্তু রাতে হিয়া এসে বলে গেল ঘরের মেয়েকে ঘরে রেখে দিতে। তখনই সানির কথা আমার মাথায় আসে। এতদিন আমি তোদের কথাটা জানাইনি, কারণ ওর চাচারা অনেক লোভী। পায়েলের বাবা মারা যাওয়ার সময় আমার নামে সব লিখে দিয়ে যায়, কিন্তু এখন সময় হয়েছে ওর সব কিছু ওকে ফিরিয়ে দেওয়ার। পায়েল সানিকে বিয়ে করতে তোর সমস্যা আছে? পায়েল বলল, আমার আম্মু যা বলবে তাই হবে। তোর আম্মুকে আমি কাল রাতেই বলেছি, তার কোনো আপত্তি নাই। তাহলে আমি রাজি। সানি, তোর কোনো আপত্তি? দেখেন তো কেমনটা লাগে। আমার আবার জিজ্ঞেস করার কি আছে? আমাকে আজকে বিয়ে করালে এখনই রাজি, কিন্তু হুট করে তো আর রাজি হওয়া যায় না। সবাই কি ভাববে? আমি বললাম, আব্বু তুমি যা বলবে তাই হবে, কিন্তু বিয়েটা হবে পায়েলের পড়া শেষ হলে। এটা কোনো কথা? ভাবলাম কি আর হইল কি। আচ্ছা আব্বু বলে আমি চলে আসলাম। খাওয়া শেষ করে আমার রুমে চলে আসলাম। কি যে খুশি লাগছে, পায়েলের মতো একটা মেয়ে আমার বউ হবে। ওয়াও, আর ভাবতে পারছি না। ভাইয়া এমন করছিস কেন? পেছন থেকে হিয়া বলল, তুই কখন আসলি? এই মাত্র। পায়েলের প্রেমে তো অনেক আগেই পড়েছিস, এখন তো পার্মানেন্ট প্রেম করার লাইসেন্স পেয়ে গেলি। ট্রিট দিতে হবে কিন্তু। তা তো দিতেই হবে। আচ্ছা বল কি চাস? 5,000 লাগবে। এক্ষুনি? 5,000? আবার এখনই? কিছু তো কম নেই, এমনিতেই ফকির। আচ্ছা
আব্বুকে গিয়ে বলি ভাইয়া পায়েলকে পছন্দ করে না। না রে ছোট, এই নে, এখানে 5,000 আছে, নিয়ে যা। হিয়া আমার থেকে টাকা নিয়ে চলে গেল। ফকিন্নি কোথাকার। আমি ছাদে এসে একটা সিগারেট ধরালাম। এক টান দিয়ে ধোঁয়া ছেড়ে যখনই সামনে তাকিয়েছি দেখি পায়েল দাঁড়ানো। আমি তাড়াতাড়ি সিগারেটটা লুকানোর চেষ্টা করলাম, কিন্তু এতক্ষণে যা হবার হয়ে গেছে। এটা কবে থেকে চলে? পায়েল বলল। কি? এই যে ছোট পাইপটা। কই কই পাইপ? আমি কি অন্ধ নাকি? সিগারেট কবে থেকে খান? কই সিগারেট? এটা তো ললিপপ। বলদ মার্কা, ললিপপে আগুন জ্বলে? আপনি তো ডাক্তার, তাহলে এটা খেলে যে ক্ষতি হয় এটা জানেন না? এইসব আমার একদম পছন্দ না। যত তাড়াতাড়ি ছাড়তে পারবেন তত ভালো হবে। আপনি বলে আজ থেকে ছেড়ে দিব। কথাটা শুনে পায়েল চলে যেতে লাগলো। আমি পেছন থেকে বললাম, আর একটু থাকুন, বিয়ের পর সারাক্ষণ থাকবো। এখন আমি আর আপনি থাকলে তৃতীয়জন হিসেবে আরও একজন থাকবে, সেটা হচ্ছে শয়তান। পায়েল বলে চলে গেল। আমিও আর আটকালাম না। পরদিন আমার ডিউটি পড়লো সকালবেলা, তাই সকালে খাওয়া দাওয়া করে হসপিটালে চলে আসলাম। দুপুরে লাঞ্চ করে বসে আছি, তখন হিয়া ফোন ধরলো। কিরে, এখন ফোন দিচ্ছিস কেন? আরও টাকা লাগবে? আমি কোনো ফকিরের টাকা নেই না। তোর ডিউটি কখন শেষ? এই তো বের হচ্ছি, সোজা আন্টির বাসায় চলে যাব। জি না, বাসায় ভাবি একা, ভাবিকে নিয়ে তারপর আসেন। বলদ কোনকার। বাসায় আবার কোন ভাবি? মদন, তোর ভাবি না, আমার ভাবি, মানে পায়েল বাসায় একা। তুই আসার সময় পায়েলকে নিয়ে তারপর আসবি। তোরা সবাই গেলি, পায়েলকে নিয়ে গেলে কি হতো? তোর জন্যই তো দুপুরে খাবার খাবি দেখেই তো পায়েল আসলো না। আচ্ছা এখন রাখ। আমি ফোনটা কেটে দিয়ে বেরিয়ে পড়লাম। বাসায় এসে ডোরবেল দেওয়ার পর পায়েল দরজা খুলল। আপনি যাননি? না, যেতে ইচ্ছে করছিল না, কিন্তু হিয়া আপু বলল আপনার সাথে যেতে। আচ্ছা, খেয়েছেন? না, আপনি খেয়ে নিন, তারপর খাচ্ছি। আমি খেয়ে আসছি। আমার রুমে গিয়ে বসলাম আমি। আপনি খেয়ে নিন, একসাথে বের হব। আচ্ছা বলে আমার রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর পায়েল ডাক দিল। আমি বাইরে আসলাম। আপনি রেডি? চলুন। পায়েলকে নিয়ে বেরিয়ে পড়লাম। বোরকাওয়ালির চোখ দুটো অনেক কিউট। পায়েল, সামনের সপ্তাহে মনে হয় আপনার ক্লাস শুরু হবে, কিছু লাগবে আপনার? আচ্ছা, আপনার আব্বু কখন মারা যান? আমার ঠিক মনে নেই। আম্মু বলেছে যখন আমার বয়স 2 বছর তখন, আর তার জন্যই আব্বুর কথা তেমন আমার মনে নেই। আব্বু কাল যা বলল তা কি সত্যি? আমি জানি না, তবে আম্মু আমায় এ ব্যাপারে কিছু বলেনি কখনো, কিন্তু কাকা একদিন বলেছিল আব্বুর কথা যদি সত্যি হয় তাহলে তো আমি আপনার থেকে নিচু পরিবারের হয়ে যাব। তখন কি আপনি আমায় বিয়ে করবেন? আপনি যখন আমায় বিয়ে করতে রাজি হয়েছেন তখন তো জানতেন আমি আপনার বাসার একটা কাজের মেয়ে। তখন কি না করেছিলেন? না, কারণ আমি কখনো আপনাকে কাজের মেয়ে ভাবিনি। তাছাড়া আপনাকে যখন প্রথম দিন আমার সামনে দেখি সেদিনই আপনাকে আমার ভালো লাগে। ছোট থেকেই আমার স্বপ্ন ছিল আপনার মতো মেয়ে বিয়ে করা। হয়তো বিদেশ থেকে ডাক্তার হয়েছে, কিন্তু সেই স্বপ্নটা সবসময় একই রয়ে গেছে। আর কত দূর যেতে হবে? ওই যে সামনে 3তলা বাসাটাই, এসে পড়েছি, নামুন। আমি আর পায়েল গাড়ি থেকে নামলাম। নেমে বাসার ভেতরে আসলাম। সব কাজিনরা আছে দেখছি। আরে ভাইয়া, কখন আসলি? রাইসা বলল। রাইসার কথা শুনে সবাই এসে হাজির। অনেকক্ষণ। তোরা কবে আসলি? কাল। এটা কি ভাবি নাকি? রুমি বলল। আসলে আমার 3 খালা, আর পরিবারের একমাত্র ছেলে আমি, আর ছোট একটা ভাই নীরব, মাত্র 3তে পড়ে, আর বাকি সবাই মেয়ে, মানে 4টা। সবাই আমার ছোট। আমি বললাম, কানের নিচে দেব, কিসের ভাবি রে? থাক, তোকে আর বলতে হবে না, হিয়া সব ফাঁস করে দিয়েছে। অবনী বলল। শাকচুনিটা কই? জয়ার সাথে ছাদে আছে, রাইসা বলল। আচ্ছা, তোরা পায়েলকে নিয়ে ছাদে যা, আমি আর তোদের মাঝে নাই। বলে আমি ডাইনিং রুমে চলে আসলাম। এখানে সবাই বসা। সানি, কেমন আছিস? ছোট আন্টি বলল। আলহামদুলিল্লাহ। খালু কই? পায়েল আসছে? আব্বু বলল। ছাদে। হিয়া, অবনী, রাইসা একসাথে আছে। আম্মু আপু ওরা কই? ওরা শপিং করতে গেছে। যা, ফ্রেশ হয়ে আয়। আচ্ছা বলে বারান্দায় চলে আসলাম। এসে হিয়াকে ফোন দিলাম। কিরে, তুই কই? আমি বললাম। হিয়া বলল, এই তো ছাদে আছি, আসবি? না রে, তুই একটু নিচে আয়। আচ্ছা দাঁড়া, আমি আসছি। হিয়া ফোনটা কেটে দিল। আমি দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর হিয়া আসলো। কি বলবি? একটু ফ্রেশ হবো, কিন্তু একা একা যেতে ভালো লাগছে না। কেন, পায়েলকে পাঠিয়ে দেবো নাকি? পাঠিয়ে দিলে ভালোই হয়। এখন চল আমার সাথে, রুমটা দেখিয়ে দে। আচ্ছা আয়। হিয়ার পিছু পিছু অন্য রুমে আসলাম। বিদেশ যাওয়ার পরই এই প্রথম খালার বাসায় আসা। আমাকে রুমে দিয়ে হিয়া চলে গেল। আমিও ফ্রেশ হয়ে ছাদে আসলাম। সবাই পায়েলকে একদম ঘিরে ধরেছে। কিরে, তোদের মাঝে কি আমার জায়গা হবে? না রে, আমরা এখন বিজি আছি, তোর দিকে নজর দেওয়ার মতো সময় নাই, তুই যা। কি স্বার্থপর তোরা! হবু ভাবিকে পেয়ে আমায় ভুলে গেলি? তুই যেন কে? এই অবনী, এই ছাগলটাকে চিনতে পারছিস? রাইসা বলল। খুব চেনা চেনা লাগছে, মনে হচ্ছে কোথাও দেখেছি। অবনী হেসে হেসে বলছে। আরে তুই চিনিস না আমাদের বাড়ির পাগলটা? হিয়া বলল। কি বেইমান রে, আমি নাকি বাড়ির পাগল? যা, থাকবই না তোদের সাথে। পায়েল, নিচে আসেন তো। ভাবি যাবে না, তুই যা। জয়া বলল। কি আর করা, আর কিছু না বলে বাইরে চলে আসলাম। বিকেলে আপু, আম্মু আর মেজো আন্টি শপিং থেকে ফিরে আসলো। বিয়ের শপিং বলে কথা। এই হিয়া, অবনী, রাইসা, তোদের শপিংগুলো দেখে যা। মায়া আপু সবাইকে জোরে জোরে ডেকে বললেন। আপুর ডাকে সবাই এসে হাজির। আপু আর আম্মু সবাইকে যার যার পণ্য বের করে দিলেন। সবারটা পেয়েছিস? পায়েলের বোরকা আর নুপুর কই? আব্বু বলল।
সেগুলো তো আনতে বলনি। আর পায়েলের নুপুর আমি আনতে পারবো না। সানি, তুই কি এখন ফ্রি? আব্বু। এখনই পায়েলকে নিয়ে বোরকা আর নুপুর নিয়ে আয়। আচ্ছা হিয়া, চল, তুই আর পায়েল একাই যা। আর হ্যাঁ, পায়েল যা যা দরকার সব কিনে নিবি। মায়া ওর প্রতি যতই হিংসে করবে ততই আমি ওর হিংসে বাড়িয়ে দেব। আর মায়া, তুই হয়তো ভুলে গিয়েছিস পায়েল তোর ভাইয়ের হবু বউ। সম্মান না করতে পারিস, অসম্মান করিস না, তাহলে আমি ভুলে যাব তুই আমার মেয়ে। বলে আব্বু চলে গেল। পায়েল, চলুন। না ভাইয়া, আমার কিছু লাগবে না, আমার বাসায় দিয়ে আসেন। পায়েল মন খারাপ করে বলল। চর মেরে দাঁত ফেলে দিব। আব্বু কি বললো শুনলি না? যা বলছি, হিয়া বলল। হিয়ার ধমকে পায়েল আমার পিছু পিছু আসলো। এরপর পায়েলকে নিয়ে গাড়ি করে একটা শপিং মলে আসলাম। আপনার যা যা দরকার নেন। আমার তেমন কিছুই লাগবে না, শুধু একটা বোরকা হলেই চলবে। এই বোরকাটা অনেক পুরাতন হয়ে গেছে। আর নুপুর নেবেন না? না, আমি নুপুর দিয়ে কি করব? বাইরে তো কোথাও যায় না, আমার জন্য পরবেন। আমার কথায় পায়েল চুপ হয়ে গেল, মনে হয় লজ্জা পেয়েছে। কি হলো, নেবেন না? আমরা বোরকা নিয়ে নুপুর কিনতে আসলাম, আপনার যেটা ইচ্ছা নেন। পায়েল একজোড়া নুপুর নিলেন। আচ্ছা, পায়েল আর নুপুরের মধ্যে পার্থক্য কি? যেটা দুই পায়ে পড়ে সেটা হলো নুপুর, আর এক পায়ে পড়লে হয় পায়েল। আমি ভাবতাম পায়েল আর নুপুর একই। নুপুর কিনে বেরিয়ে পড়লাম। ফুচকা খাবেন? এখানে কিভাবে খাবো? সমস্যা নেই, ফেস দেখবো না, অন্যদিকে তাকিয়ে থাকবো। সেটা বলছি না, অনেক লোকজন, খাওয়ার সময় শুধু একটুখানি খুলে খাবেন। আচ্ছা নেন। পাশের দোকান থেকে 2 প্লেট ফুচকা নিলাম। এই নেন। পায়েল ফুচকা নিয়ে খাওয়া শুরু করলো। বোরকার ফাঁক দিয়ে একটু খুলে খাচ্ছে পায়েল। হঠাৎ চোখ দিয়ে পানি পড়ছে। কি হলো? ঝাল। দাঁড়ান, পানি আনছি। দোকান থেকে পানি এনে দিলাম। পানি খাওয়ার পর একটু স্বাভাবিক হলেন। খুব ঝাল। আচ্ছা, আর খেতে হবে না, রেখে দিন। রেখে দিলে খাবারগুলো নষ্ট হবে। আপনি আর কয়েক প্লেট প্যাক করে নেন। হিয়া আপু, মায়া আপু ফুচকা খুব পছন্দ করে। কয়েক প্লেট নিচ্ছি, এত লাগবে না। আপনি এখন চলুন। প্লেটটা রেখে গাড়িতে এসে বসলাম। আমাকে অবাক করে পায়েল আমার সাথে এসে বসলো। আমি হাঁ করে ওর দিকে তাকিয়েছি। কি হয়েছে, হাঁ করে আছেন কেন? না, কিছু না, এমনি। লজ্জায় চোখ নামিয়ে নিলাম। আমায় গাড়ি চালানো শেখাবেন? এখনই না, বিয়ের পর। আচ্ছা ঠিক আছে, এখন চলুন বাসায় যাওয়া যাক, রাত হয়ে গেছে। চলুন। কাল তো কলেজ আছে, সেটা মনে হয় মিস হবে। সমস্যা নেই, আমি নিয়ে যাব। না, আপনার সাথে যাব না। কেন? কলেজের কেউ যদি জিজ্ঞেস করে তখন কি বলবো? যা সত্যি তাই বলবেন আমার হবু স্বামী কচু বলবো। চলুন। আচ্ছা, আপনি কিসের ডাক্তার? কার্ডিওলজিস্ট, হার্টের ডাক্তার। এই জন্য মনে হয় অন্যের হৃদয়ের কথা বুঝতে পারেন। হার্টের ডাক্তার ঠিক, কিন্তু কারো মনের কথা বোঝার মতো ক্ষমতা এখনো হয়নি। চাইলেই তো বোঝা যায়। জানেন, মানুষের ডাক্তার হওয়ার থেকে মনের ডাক্তার হওয়া খুব কঠিন। কিভাবে? মানুষের ডাক্তার শরীরের নার্ভ দেখে রোগ বুঝতে পারে, কিন্তু মনের ডাক্তার মনের অবস্থা কোনোভাবেই বুঝতে পারে না। হাসছেন কেন? আপনার কথা শুনে। আপনি ডাক্তার না হয়ে মাইন্ড ট্র্যাকার হলে ভালো হতো। বিয়ের পর আপনার মনের মাইন্ড ট্র্যাকার হব, সেটা দেখা যাবে। নামুন, এসে পড়েছি। পায়েল নেমে চলে গেল। আমি গাড়ি পার্ক করতে আসলাম। গাড়ি থেকে নামার সময় দেখি পায়েল নুপুর রেখে চলে গেছে। সেগুলো নিয়ে ঘরে আসলাম। ঘরে ঢোকার সাথে সাথে আপু বলল, কিরে, হাতে এগুলো কি? পায়েলের নুপুর। কি করছিস তুই? এমনি বসে আছি। পায়েল কই গেল? জয়ার রুমে মনে হয়। আমিও জয়ার রুমে আসলাম। দেখি পায়েল একা একাই বসে আছে। এই ম্যাম, আপনার নুপুর গাড়িতে রেখে এসেছিলেন। জানি। আপনাকে টেস্ট করলাম, দেখলাম বিয়ের পর কেমন খেয়াল রাখতে পারেন। তো কি মনে হলো? পারবেন। আচ্ছা, নিচে এসে খেয়ে নেন। বলে আমি ছাদে চলে আসলাম। পরদিন সকালবেলা পায়েলের ডাকে আমার ঘুম ভাঙলো। আরে, আপনি এত সকালে? অনেক বেলা হয়েছে, তাড়াতাড়ি উঠুন। আমায় কলেজে নিয়ে যাবেন না? সরি, ভুলে গিয়েছিলাম। আপনি গিয়ে রেডি হয়ে নিন, আমি আসছি। পায়েল চলে গেলে আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এসে বেরিয়ে আসার সময় আপু বলল, কই যাস? পায়েলের আজ কলেজের প্রথম দিন, তাই সাথে করে নিয়ে যাচ্ছি। পায়েল একা একাই যেতে পারবে, তুই আমার সাথে হসপিটালে যাবি। কেন, দুলাভাই কই? ঘরেই আছে। তাহলে দুলাভাইকে বল পায়েল তাড়াতাড়ি আসুন। আমি বেরিয়ে গাড়িতে এসে বসলাম। কিছুক্ষণ পর পায়েল বের হয়ে এলো, কিন্তু মনে হলো মনটা অনেক খারাপ। কি হয়েছে? কিছু না। বলুন কি হয়েছে? আপু কিছু বলেছে? আমার এখন কারো কথায় কিচ্ছু আসে যায় না, এক কান দিয়ে শুনি, অন্য কান দিয়ে বের করে দিই। এখন চলুন। গাড়ি করে কিছুক্ষণের মধ্যে কলেজে চলে আসলাম। গাড়ি থেকে নেমে পায়েল আর আমি ভিতরে আসলাম। অনেক ছাত্রছাত্রী, চারিদিকে হুড়পড়িদের ছড়াছড়ি। আমি তাদের দিকে তাকিয়ে আছি। হঠাৎ পায়েল পেছন থেকে চিমটি কাটলো। চোখ নামিয়ে রাখুন, না হলে অন্ধ হয়ে যাবেন। আরে, যা ভাবছেন তা না, দেখছি সবার আর আপনার মাঝে কত পার্থক্য। দেখতে হবে না, চলুন আমার সাথে ক্লাস করবেন। আমি একা একা ক্লাস করতে পারবো না। কি আর করা, পায়েলের সাথে আমিও ক্লাসে ঢুকলাম। ক্লাসের সবাই আমার দিকে চেয়ে আছে। কেমন লাগে বলুন? হাঁটুর বয়সী পোলাপানদের সাথে বসে আছি। কিছুক্ষণ পর স্যারেরা আসলেন পরিচিত হওয়ার জন্য। সাথে রুহুল আমিন স্যারও ছিলেন। আরে সানি, তুই এখানে কেন? জি স্যার, আমার হবু বউ একা একা ক্লাস করতে লজ্জা পাচ্ছেন, তাই আমিও ক্লাস করছি। বাকি সব স্যার ম্যাম আমার দিকে তাকিয়ে আছে।
আচ্ছা এইদিকে আয়, সবার সাথে তোকেও পরিচয় করে দিই। আমিও উঠে সামনে গেলাম। স্যার বলতে শুরু করলেন, একে তোমরা যা ভাবছো আসলে তা না। এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে মেধাবী ছাত্রদের একজন, এই কলেজেরই প্রাক্তন ছাত্র, বিদেশ থেকে ডাক্তারি পড়া শেষ করেছে। বাকি সবার সাথে পরিচয় হওয়ার পর স্যাররা চলে গেলেন। আমিও পায়েলকে নিয়ে চলে আসলাম। আপনিও এই কলেজের ছাত্র ছিলেন? আমার প্রিয় স্যার রুহুল আমিন স্যার, আপনাকে যার সাথে কথা বলিয়ে দিলাম, আপনাকেও কিন্তু ডাক্তার হতে হবে। জি না, হাজব্যান্ড ডাক্তার হলেই হবে, আমার দরকার নেই। সেটা আমি জানি না, আপনাকেও ডাক্তার হতে হবে বলে দিলাম। আগে ইন্টার পাস করি, তারপর দেখা যাবে। কথা না বলে বাসায় চলুন। আমিও চলে আসলাম বাসায়। দেখতে দেখতে জয়ার বিয়ের দিন এসে গেল। বিয়ের দিন সকালে সবাই ড্রেস পরে বের হয়ে সবাইকে দেখাচ্ছে। আমিও হুট করে তাদের রুমে এসে পড়ি। পায়েলের দিকে তাকিয়ে তো আমি আর চোখ ফেরাতে পারছি না। একদম অপরূপ রূপবতী, পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। দোহাই লাগে মুখটি তোমার, একটু আঁচলে ঢাকো। আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না তো। মনের ভিতরে গান বাজতে শুরু করে দিয়েছে। ভাইয়া তুই এখানে কেন? হিয়া বলল। হিয়ার কথায় গানটা বন্ধ হয়ে গেল। আরে ভুল করে ঢুকে পড়েছি, সরি, বের হয় তাড়াতাড়ি। আমি তাড়াতাড়ি বেরিয়ে এলাম। দেখতে দেখতে জয়ার বিয়ে কেটে গেল। এভাবেই কেটে গেল 2টা বছর। পায়েলের পরীক্ষা শেষ হয়েছে অনেক দিন আগে। একদিন সবাই একসাথে বসে আছি, জয়া, রাইসা, অবনী, জয়ার জামাই এরাও আছে। সবাই শোনো, পায়েলের পরীক্ষা তো শেষ, এখন আমি চাইছি সানি আর পায়েলের বিয়েটা দিতে। তোরা কি বলিস? দুলা ভাই, এখন তো আর পড়া নাই, ছোট খালা বলল। আচ্ছা তাহলে সামনের মাসেই বিয়ে। সবাই খাওয়া দাওয়া শেষ করে আমি ছাদে আসলাম। কিছুক্ষণ পর পায়েল আসলো। কি হয়েছে, এভাবে দাঁড়িয়ে কি ভাবছেন? কিছু না, আপনি এখানে? আসলাম আপনাকে দেখতে। আচ্ছা আপনাকে একটা কথা বলি। বলুন। মনে করেন আমি কোথাও যদি হঠাৎ করে হারিয়ে যাই তাহলে কি খুব কষ্ট পাবেন? পায়েলের কথায় আমি আশ্চর্য হয়ে গেলাম। হারিয়ে যাবেন মানে? কি বলছেন এসব? এমনি বললাম, চলুন নিচে যাই। আমি আর পায়েল একসাথে নিচে আসলাম। এভাবে কেটে গেল আরও 15 দিন। একদিন দুপুরবেলা আমি হসপিটালে বসে আছি, তখন হিয়ার ফোন। হ্যালো হিয়া, বল। ভাইয়া তুই তাড়াতাড়ি বাসায় আয়, পায়েলের অবস্থা খুব খারাপ। হিয়ার কথায় আমার জানটা যেন উড়ে গেল। আর কিচ্ছু জিজ্ঞেস না করে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি কেউ নেই। তখন আবার হিয়ার নাম্বারে ফোন করলাম। ভাইয়া, হিয়া কান্না করতে করতে বলল। কি হলো, কান্না করছিস কেন? কি হলো, কথা বল হিয়া। ভাইয়া পায়েল খুব অসুস্থ, হলিক্রস হসপিটালে, তুই আয়। আমি খুব তাড়াতাড়ি ছুটে গেলাম হাসপাতালে। গিয়ে দেখি ডাক্তার পায়েলের রুম থেকে বের হচ্ছেন। আমি খুব তাড়াতাড়ি ডাক্তারকে বললাম, ডাক্তার আমার পায়েলের কি হয়েছে, সে ভালো আছে তো? ডাক্তার একটু সময় নিয়ে বলল, আমার সঙ্গে আমার কেবিনে আসুন। আমি ডাক্তারের সাথে তার কেবিনে গেলাম। ডাক্তার বলল, আপনার পায়েলের ব্রেন টিউমার হয়েছে। এটা অনেক আগে থেকে ছিল, কিন্তু পায়েল কাউকে বলতে দেননি। এখন পায়েলের অপারেশন করতে হবে, এতে অনেক ঝুঁকি আছে, বলা যাচ্ছে না পায়েলের কি হবে। আচ্ছা অপারেশন না করলে হবে না? আমি জিজ্ঞেস করলাম। না, অপারেশন না করলে পায়েলকে বাঁচানো সম্ভব হবে না। আমিও একজন ডাক্তার, তো আমি এই অপারেশনে অংশগ্রহণ করতে পারি কি? আচ্ছা তার আগে অনেকগুলো টেস্ট করতে হবে, আর কাল বিকাল 3টায় অপারেশন করা হবে। আমি ডাক্তারের সাথে কথা বলে বাইরে আসলাম। বাইরে এসে আমাকে সবাই বলল পায়েলের কি হয়েছে। আমি সব কিছু খুলে বললাম। তারপর আমি টেস্টগুলো করিয়ে আনি। টেস্টগুলো রিপোর্ট দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। পায়েলের ব্রেন টিউমারের এমন এক অবস্থা, অপারেশন করলেও বাঁচার সম্ভাবনা 1%, আর বাকিটা আল্লাহর উপর। আর এই অবস্থা দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম, পায়েলকে সারা জীবনের মতো হারানোর ভয়। দেখতে দেখতে রাত হয়ে গেল। সবাই আল্লাহকে ডাকছে, আর আমি তো এখনও নামাজ পড়ি না, আল্লাহকে ডাকি না। আমার সারা দিন কেটে যায় ব্যস্ততার মধ্যে। ভাই আজকে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আর আমার কানে চলে আসলো আজানের সুর, আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। চলে গেলাম মসজিদে নামাজ পড়তে। নামাজ পড়ার পর মোনাজাতে ভেতর থেকে কান্না চলে আসলো, আর নিজেকে সংশোধন করার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলাম। আল্লাহ তাআলা সূরা নাসরে বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। অর্থ, তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি ক্ষমাকারী। আর পায়েলের জন্য অনেক দোয়া করলাম। নামাজ পড়ে বাসায় গেলাম, আর সবসময় একটা ভয় কাজ করছে, পায়েলকে হারানোর ভয়। একসময় কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। ঘুম থেকে উঠে দেখি রাত 3টা বেজে গেছে। আর হঠাৎ করে মনে পড়লো তাহাজ্জুদ নামাজের কথা। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা বনী ইসরাইলের আয়াত 79 নম্বর আয়াতে, অর্থ, এবং রাত্রের কিছু অংশে তাহাজ্জুদে নামাজ পড়তে থাকো। এ নামাজ তোমার জন্য আল্লাহর অতিরিক্ত ফজল ও করম। শীঘ্রই আল্লাহ তোমাকে উভয় জগতে বাঞ্ছিত মর্যাদায় ভূষিত করবেন। আল্লাহ আরও ইরশাদ করেছেন, অর্থ, খোদাভীরুরা জান্নাতে ও প্রস্রবণে থাকবে, এমত অবস্থায় যে তারা গ্রহণ করবে যা তাদের পালনকর্তা তাদেরকে দেবেন। নিশ্চয়ই ইতিপূর্বে তারা ছিল সৎকর্মপরায়ণ। তারা রাত্রির সামান্য অংশে নিদ্রা যেত। রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত। সূরা জারিয়াত আয়াত 15 থেকে 18। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের প্রভু পরওয়ারদিগার তাবারাকা ওয়া তাআলা প্রত্যেক রাতে দুনিয়ার আসমানে যা আমাদের দৃষ্টিগোচর হয় নেমে আসেন, যখন রাতের 1/3 বাকি থাকে। অতঃপর তিনি বলেন,
তোমাদের কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। কে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দেব। কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দিব। মুশতাক 109 পৃষ্ঠা। আমি তাড়াতাড়ি উঠে নামাজ পড়তে বসলাম। নামাজ শেষে মোনাজাতে আল্লাহর কাছে পায়েলের জন্য দোয়া করলাম আর অনেক কাঁদলাম। আর আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলাম। এভাবে কেটে গেল সময়টুকু। ফজরের আজান শুনে চলে গেলাম মসজিদে। নামাজ শেষে বাসায় এসে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। ঘুম থেকে উঠে দেখি 10টা বেজে গেছে। আর মাত্র কয়েক ঘন্টা আছে পায়েলের অপারেশনের। বিকাল 3টায় অপারেশন শুরু করা হলো আর 6টায় অপারেশন শেষ করা হলো। বাইরে দেখি সবাই পায়েলের অপারেশন শেষ হওয়ার জন্য অপেক্ষা করছে। বাইরে যেতেই পায়েলের মা, আমার পরিবারের সদস্য সবাই আমাকে জিজ্ঞেস করলো পায়েল এখন কেমন আছে। আমি বললাম আল্লাহর ওপর নির্ভরশীল। আল্লাহ তাআলা চাইলে বাঁচবে, না চাইলে চলে যাবে। কথাগুলো বলা মাত্র আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি খুব তাড়াতাড়ি ছুটে গিয়ে 2 রাকাত নামাজ পড়ার জন্য, আর নামাজের মধ্যে আমার চোখ দিয়ে অঝরে বৃষ্টি পড়ছিল। আমি জায়নামাজের মধ্যে বসে আছি। পেছন থেকে হিয়া বলল, ভাইয়া পায়েলের জ্ঞান ফিরেছে। আলহামদুলিল্লাহ, আমি বললাম। আমি খুব তাড়াতাড়ি পায়েলের কাছে গেলাম। পায়েল শুধু আমার দিকে তাকিয়ে আছে, কিছু বলতে পারছে না। 1 মাসের মধ্যে পায়েল সুস্থ হয়ে গেল আর আমাদের বিয়ের আগামী 15 তারিখ ঠিক করা হলো। আজ আমাদের বিয়ে, আর বিয়েটা ইসলামী নিয়ম নীতি অনুসারে হচ্ছে। পায়েলকে তার বাসায় পাঠানো হয়েছে, তাই পায়েলকে আনতে তার বাসায় যাই। বিয়ের সব কাজ শেষে এখন শুধু বিদায়ের পালা। অবশেষে সব কাজ শেষ করে বাসায় আসলাম। বাসায় এসে এশার আজান দেয়, তাই নামাজ পড়তে মসজিদে চলে যায়। বাসায় এসে দেখি হিয়া পায়েলের সাথে গল্প করছে। তারপর কিছু সময় পর পায়েল রুমে চলে যান। আমিও কিছু সময় পর রুমে ঢুকে যাই। আমি সালাম দিয়ে রুমে প্রবেশ করলাম। সঙ্গে সঙ্গে পায়েল সালামের জবাব দেন। আর আমার হাতে ছিল একটা খাবারের থালা। আমি থালাটা রেখে পায়েলের কাছে গিয়ে বসি। পায়েল দেখি তার মুখটা ঘোমটা টানানো। আমি ঘোমটা উঠিয়ে আমার বউয়ের মুখটা দেখি। তারপর তার কপালে হাত রেখে দোয়াটা পড়ে নিই। আপনাকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কেন? আপনি সব ইসলামী নিয়মনীতি অনুসারে ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মেনে কাজ করছেন। আগে তো আপনি এরকম ছিলেন না, তাই। হো, এবার কিন্তু আমি রেগে যাব। সেই কখন থেকে আপনি করে যাচ্ছ। না মানে আগে তুমি করে বলা হয়নি তো, আজ থেকে বলবে। যাও অজু করে আসো, 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। আমার অজু করা আছে। আমরা নামাজ পড়তে বসলাম। নামাজ শেষে আমরা দুজনে এক থালায় খেতে বসি। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। তারপর কিছু গল্প করে তাদের রাতটা কেটে যায়, আর তাদের বাকিটা জীবন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুসারে চলে।